ওকে, সো তাহলে আমরা গতদিন ফাইনাল যে টপিকটা দেখছিলাম সেটা হচ্ছে ফ্লাক্স কিভাবে মাপা যায়, এবং আমরা ফ্লাক্স মাপার একটা ফর্মুলা দেখছিলাম। ফ্লাক্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন, অথবা যেটাকে বলে তড়িৎ বলরেখা, তাই না? যে যদি কোনো চার্জ থাকে তার আশেপাশে যে ওর ইনফ্লুয়েন্স থাকে, ওইটা কোথায় কম কোথায় বেশি, এটা আমরা বুঝতে পারি ফ্লাক্স ডেনসিটি দিয়ে। ফ্লাক্সের ঘনত্ব যেখানে বেশি, ওখানে আমরা বলতে পারি হচ্ছে প্রাবল্য বা ইন্টেন্সিটি বেশি হয়। সেই ফ্লাক্সের যে ভ্যালুটা হবে ইন টার্মস অফ কোয়ান্টিফিকেশন, সেটা আমরা কিভাবে বের করছিলাম? তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যত বেশি হয় ফ্লাক্স তত বেশি হয়, এরিয়া যত বেশি হয় ফ্লাক্স তত বেশি হয়। আরেকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে কত অ্যাঙ্গেলে আছে। এরিয়া ভেক্টরটা আর ই ভেক্টরটা, এদের মাঝখানের অ্যাঙ্গেল 0 ডিগ্রি হলে সবচেয়ে বেশি ফ্লাক্স যায়, 90 হলে সবচেয়ে কম ফ্লাক্স। তো এটা কস থিটা দ্বারা রিপ্রেজেন্ট করে, এবং আমরা লিখছিলাম ফাই ইকুয়ালস টু ই ডট এ। এখন আসলে এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে ফ্লাক্স বের করার একটা কমন ফর্মুলা। আমরা আজকে যে টপিকটা দেখতে যাচ্ছি সেই টপিকটা হচ্ছে আহ তোমার গাউসের ল বা গাউসের সূত্র। তো চলো আমরা একটু দেখি গাউস সাহেব কি বলতে চাচ্ছে আসলে, ঠিক আছে? গাউসের সূত্র, গাউস মেইনলি এই ফ্লাক্স রিলেটেডই একটা ফর্মুলা দেওয়ার চেষ্টা করছে, যেই ফর্মুলা দিয়ে দিন শেষে আমরা ই এর ভ্যালুটা বের করতে পারবো, তড়িৎ প্রাবল্য বের করতে পারবো, ঠিক আছে, ইন্টেন্সিটি বের করতে পারবো। আমরা মনে আছে বলছিলাম যে ইন্টেন্সিটির যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা 1/4πε0 Q/r², এটা কিন্তু সব ক্ষেত্রে ভ্যালিড না। এটা শুধুমাত্র ছিল বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জের জন্য। এটা ছিল বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জের জন্য। যখন ডিস্ট্রিবিউটেড চার্জ হবে, বিস্তৃত চার্জ হবে, তখন দিস ফর্মুলা ডাজ নট ওয়ার্ক। যদিও আমরা দেখছিলাম গোলকের ক্ষেত্রে বা স্ফেয়ারের ক্ষেত্রে ফর্মুলা লেখা যায় ওই যে পয়েন্ট চার্জের কনসেপ্ট ইউজ করে, কারণ গোলকের পৃষ্ঠে চার্জগুলো থাকে, সারফেসে চার্জগুলো থাকে, যেরকম ফ্লাক্স তৈরি হয়, সেন্টারে থাকলে একই রকম ফ্লাক্স তৈরি হতো। সেই হিসেবে ওটাকে সেন্টারে পয়েন্ট চার্জ হিসেবে চিন্তা করে আসলে আমরা এই ফর্মুলাটা ইউজ করছিলাম। গোলক যদিও, স্ফেয়ার যদিও চার্জ যেটা ধারণ করে ওটা কিন্তু ডিস্ট্রিবিউটেড চার্জ হয়। এখন আসো, আহ যখন আমরা আসলে ডিস্ট্রিবিউটেড চার্জ হবে এবং সেটা ওই পয়েন্ট চার্জের কনসেপ্ট দিয়ে আর তুমি করতেই পারবে না, তখন তোমার যে ফর্মুলাটা ইউজ করতে হবে, লটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে গাউসের ল। যদিও সে লটা দিছে ফ্লাক্স রিলেটেড, কিন্তু ওই যে ফ্লাক্স আর ইন্টেন্সিটি তো রিলেটেড, তাই না? ফ্লাক্স যত বেশি হবে, তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি তত বেশি হবে। সো ওইভাবে আমরা আসলে ই এর ভ্যালুটা বের করতে পারবো। সো চলো আমরা একটু দেখি ও আসলে কি বলতে চাইছে। আমরা আসলে স্টেটমেন্ট আগে তুলি, তারপরে বোঝার চেষ্টা করবো পার্ট বাই পার্ট যে কি আসলে বলতে চাইছে ও। ওর ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম, যে ফর এ ক্লোজ সারফেস ই ডট ডিএ কে ইন্টিগ্রেট যদি করি, ই ডট ডিএ, প্রথম কথা কেন এখানে ইন্টিগ্রেশন ই ডট ডিএ লেখছে? কারণ এই যে আগের দিন যে আমরা দেখছিলাম, এইখানে ই আর এ এর মাঝখানের অ্যাঙ্গেল কিন্তু সব জায়গায় সেম ছিল ফর দিস স্পেসিফিক অ্যাঙ্গেল, ফর দিস স্পেসিফিক এক্সাম্পল। কিন্তু লাইফ কিন্তু এত ইজি হবে না। যেমন আমি কি বলতে পারি, ধরো একটা স্ফেয়ারে যখন চার্জ থাকে, গোলকে যখন চার্জ থাকে, তখন তো বলরেখাগুলো এরকম আউটওয়ার্ড ডিরেকশনে থাকে, ঠিক না? ফ্লাক্স গুলো আউটওয়ার্ড ডিরেকশনে থাকে। এইখানে তুমি চিন্তা করো, এটা যদি ডিএ ভেক্টর, মানে একটা ছোট্ট এরিয়া নাও, তাহলে এই এরিয়া ভেক্টরটা কিন্তু এই লম্ব বরাবর বাইরের দিকে হয়। আবার ইন্টেন্সিটি যেটা, এটাও কিন্তু বাইরের দিকে হয়, ই আর ডিএ এটা একদিকে। আবার এইখানকার এরিয়া ভেক্টর কিন্তু আরেক দিকে রয়েছে। তাহলে এরিয়া ভেক্টরের ডিরেকশন কি হইতে পারে বলো তো? চেঞ্জ হইতে পারে। আবার ই এর ডিরেকশনও কি হইতে পারে? চেঞ্জ হইতে পারে। সো বেসড অন দ্যাট, কোন একটা সারফেসে ই ডিএ যেহেতু আলাদা আলাদা ডিরেকশনে যাইতে পারে, ছোট ছোট অংশের জন্য ই ডিএ গুলাকে যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমরা ফ্লাক্স পাবো। এটা দিয়ে আসলে কি পাওয়া যাবে বলতো? ফ্লাক্স, ফ্লাক্স ফাই পাওয়া যাবে। এইটা সমান সমান ও যেটা বলছে সেটা হচ্ছে কিউ এন ক্লোজড ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন নট। এন ক্লোজ মানে হচ্ছে আবদ্ধ চার্জ। আর এইটাকে সবাই একটু মনে রাখবা, নর্মালি ওয়াই ডিএক্স এই টাইপের জিনিসপত্র যখন থাকে, এটাকে আমরা বলি লাইন ইন্টিগ্রাল। এটাকে আমরা বলি লাইন ইন্টিগ্রাল। এটার কোনো বাংলা নাই। এটাকে বলে লাইন ইন্টিগ্রাল, কারণ ইউ আর ইন্টিগ্রেটিং অ্যালং এ লাইন। ডিএক্স কি? একটা বড় এক্স এর পার্ট, একটা লাইনের পার্ট। সো ইউ আর ইন্টিগ্রেটিং অ্যালং এ লাইন। তুমি কি বলে সমাকলন করতেছো একটা লাইন বরাবর, এই জন্য হচ্ছে এটাকে আমরা লাইন ইন্টিগ্রাল বলি। কিন্তু কখনো যদি কনসেপ্টটা এরকম থাকে যে
ধরো এই যে ডি এ টাইপের জিনিস থাকে, ধরো ওয়াই ডি এ টাইপের একটা জিনিস থাকলো। এখন এই ডি এর মধ্যে কিন্তু ডিএক্সও আছে, ডিওয়াইও আছে। তার মানে এইটা কিন্তু আর নো মোর লাইন ইন্টিগ্রাল, কারণ এটা কিন্তু অ্যালং এ লাইন বা এক্স এর আহ, আহ, বরাবর তুমি ইন্টিগ্রেশন করতেছো না, ঠিক আছে? ইউ আর ইন্টিগ্রেটিং অ্যালং এ সারফেস বলতে পারো, তাই না? কারণ সারফেসের এরিয়া থাকে, লাইনের কোনো এরিয়া থাকে না। সো দিস ইজ কল্ড সারফেস ইন্টিগ্রাল। এটাকে বলে সারফেস ইন্টিগ্রাল। তাহলে কখনো আমরা যদি দেখি ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, ইটস এ লাইন ইন্টিগ্রাল। যেমন আমরা কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন এফ এফ ডিএক্স লিখছিলাম, ওইটা আসলে লাইন ইন্টিগ্রাল করে পাইছিলাম। ঠিক একইভাবে ওয়াই ডিএ যদি কখনো টাইপের পাই, এটাকে আমরা বলবো সারফেস ইন্টিগ্রাল। আর এই যে যে সাইনটা ইউজ করছে, এটাকে বলে ক্লোজড ইন্টিগ্রাল। এই যে এই সাইনটা ইউজ করছে, এটাকে বলে ক্লোজড ইন্টিগ্রাল। সো ইন টোটাল পুরা জিনিসটাকে বলে, এই পুরা জিনিসটাকে বলে হচ্ছে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল। এটাকে বলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। তবে একটু মিউট করো যারা কেবল জয়েন করছো, অনেকের মাইক অন করছে। আচ্ছা, তাহলে এটাকে বলতেছে হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। এখন আসো, তাহলে গাউস কি বলতে চাইছে? ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ। এটা করলে তো আসলে ফ্লাক্স পাওয়া যায়। এই ফ্লাক্সটা কিসের সমান হবে? তুমি যে সারফেসটা চিন্তা করছো, ওই সারফেস দ্বারা আবদ্ধ চার্জ, এনক্লোজ চার্জ ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো, এপসাইলন নট। অর্থাৎ এইটাও আলটিমেটলি আমাকে কি দিচ্ছে, আমি যদি বলি এই যে যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমাকে কি দিবে? ফ্লাক্সই দিবে না? এটাও কিন্তু ফাই দিতে হবে, কারণ বাম সাইডে ফাই আছে, তাহলে ডান সাইডে অবশ্যই কি হবে বলতো, ফ্লাক্সই হবে। তো এখন নতুন যেটা আমরা শিখলাম, লাস্ট দিন পর্যন্ত তো আমরা দেখছি যে ই আর এ ডট প্রোডাক্ট করলে, ডট গুণ করলে পরে ফ্লাক্স আসে। আজকে নতুন ভাবে দেখলাম কিউ এন ক্লোজ বাই এপসাইলন নট, এটা দিয়েও কি পাওয়া যায় বলতো, ফ্লাক্স পাওয়া যায়। এটা একটু জাস্ট ফিল করাই যে কেন আসলে এটা ফ্লাক্স পাওয়া যায়। যেমন তুমি একটু চিন্তা করো একটা গোলকের কথা, স্ফেয়ারের কথা। ঠিক আছে, একটা স্ফেয়ারে যখন তোমার কি বলে বলরেখা গুলা তৈরি হয়, ফ্লাক্স গুলা তৈরি হয়, অনেকটা এইভাবে তৈরি হয় আমরা দেখছি। তাহলে আমাকে একটু বলো তো, এখানে কি বুঝি কিনা যে ফাই কখন বাড়বে? ফাই তখন বাড়বে যখন কিউ এর ভ্যালু বাড়বে, তাই না? কিউ যদি বাড়ে, তাহলে ফাইটাও কি হবে বলো তো, বাড়বে। কারণ এখানে যত বেশি চার্জ, তত বেশি কি তৈরি করবে, বলরেখা ফ্লাক্স তৈরি করবে, ঠিক আছে? আর এপসাইলন নটের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ কিন্তু আমরা দেখছি এপসাইলন নটের ভ্যালু যত বেশি হয়, বা এপসাইলনের ভ্যালু যত বেশি হয়, তড়িৎ ক্ষেত্রকেও দুর্বল করে দেয়, কিন্তু ইলেকট্রিক ফিল্ডকেও তত কি করে দেয় বলতো, দুর্বল করে দেয়। তাহলে এখানে এপসাইলন নট লেখা ঠিক না, আসলে কি লেখা উচিত, এপসাইলন লেখা উচিত। এপসাইলন যত বাড়ে, ফ্লাক্স হচ্ছে কি বলতো তত কমে। সো দেখো, এটা কিন্তু ইকুয়েশন কিন্তু তাই বলতেছে যে কিউটা উপরে আছে আর এপসাইলনটা কিসে আছে বলতো, নিচে আছে। এপসাইলন নিচে থাকার মেইন রিজন হচ্ছে মাধ্যমে যে মিডিয়ামে কোনো চার্জ থাকবে, ওটা যত বেশি পোলার হবে, তত ও ইলেকট্রিক ফিল্ডকে কমায় দেয়। আমরা দেখছিলাম গতকালকে এটা নিয়ে একটা বিশাল আলোচনা হয়েছে যে কেন ক্যাপাসিটরের প্লেটের মাঝখানে আমি একটা তোমার হচ্ছে ডাইলেকট্রিক পদার্থ রাখলে পরে ক্যাপাসিটেন্স কমে যায়, সি এর ভ্যালু কমে যায়, কারণ ই এর ভ্যালু কমে যায়। সো ই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিভাবে কমে এপসাইলন বাড়লে, এটা কিন্তু আমরা আগের দিনই দেখে ফেলেছিলাম, ঠিক আছে? সো ইট মেক সেন্স, রাইট, যে ফ্লাক্সের ভ্যালু চার্জের সমানুপাতিক, কিউ এর হচ্ছে প্রপোর্শনাল, আর এপসাইলনের সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। সো সেই হিসেবে কিন্তু জিনিসটা আছে। তাহলে এখন দেখো, এই ফর্মুলা আমরা ইউজ করব, বাট চ্যালেঞ্জ হচ্ছে এই যে ই ডট ডিএ, এটাকে আমরা দেখো কি লিখতে পারি, ই ডিএ কস থিটা কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখো ই ডিএ কস থিটা, এটাতে যাওয়ার আগে এই যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, ক্লোজ সারফেস কারা কারা আছে আমরা একটু যদি এক্সাম্পল দিই। ক্লোজ সারফেস, এটার এক্সাম্পল কি? এমন একটা সারফেস যে বিন্দু থেকে যাত্রা শুরু করবা, ঘুরে আবার ওই বিন্দুতে আসতে পারবা। এটা অবশ্যই থ্রি ডি হইতে হবে, তাই না? যে ঘুরে যেহেতু আবার আসতে হবে, তাহলে এটা কি হইতে হবে বলতো, থ্রি ডি হইতে হবে। যেমন একটা স্ফেয়ার বা গোলক, গোলকের ক্ষেত্রে বা স্ফেয়ারের ক্ষেত্রে আমরা বলতে ক্লোজ সারফেস, কারণ তুমি যে কোনো পয়েন্ট থেকে ঘুরে আবার কি বলতো ওই পয়েন্টে আসতে পারবা। যদি এটা একটা কিউব হয়, ঘনক হয়, তাহলে এখানেও তুমি ঘুরে ঘুরে আবার ওই পয়েন্টে আসতে পারবা। যদি সিলিন্ডার হয়, সিলিন্ডারও কিন্তু তুমি ঘুরে ঘুরে কি বলতো আবার ওই পয়েন্টে আসতে পারবা। সো ক্লোজ সারফেসে এক্সাম্পল বলতে কি, স্ফেয়ার বুঝাইতে পারে, কিউব বুঝাইতে পারে, আর কি বলতো সিলিন্ডার বুঝাইতে পারে। তাহলে আমরা যদি একটু লিখে ফেলি, স্ফেয়ার, গোলক, তারপরে সিলিন্ডার, কিউব,
অথবা হচ্ছে ঘন। নর্মালি একটা সার্কেল যদি হয়, শুধু একটা সার্কেল সার্কেল কিন্তু ক্লোজ সারফেস হবে না, তাই না? শুধু একটা বৃত্ত হলে কিন্তু ক্লোজ সারফেস হবে না। ওই যে জিজ্ঞেস করতেছিল সার্কেলের জন্য পয়েন্ট থেকে শুরু করে, তো আবার চাইলে তুমি আসলে উল্টা দিক দিয়ে আসতে পারবা, কিন্তু যেটা হবে ইটস নট এ 3D সারফেস। প্রথম কথা, এটা কেমন হইতে হবে বলতো? একটা 3D সারফেস হইতে হবে। শুধু সার্কেল হলে কিন্তু এটা কি হয়ে যায়, কাইন্ড অফ 2D সারফেস হয়ে যায়। তো আমরা যখন আহ তোমার এখানে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ইউজ করব, এটা অবশ্যই একটা ওপেন সারফেস টাইপের হইতে পারবে না। ওপেন সারফেস আরো অনেক ধরনের হইতে পারে। ধরো এরকম একটা শুধু সারফেস, আমি বলতে পারি একটা গোলকের অংশ থেকে কিছু অংশ কাইটা ফেলাইছো, ধরো একটা ফাঁপা গোলক, হলো স্ফেয়ারের কোনো একটা অংশ কাইটা ফেললা, তখনই কিন্তু এটা আর কি থাকবে না, 3D অবজেক্টও থাকবে না পুরোপুরি। আহ এবং এটাকে আমি কি বলে দিতে পারবো বলতো? এটা ক্লোজ সারফেস না, এটা ওপেন সারফেস নিয়ে আসে। সো ইট হ্যাজ টু বি এ 3 ডাইমেনশনাল হ্যাভিং এ কি বলতো, ক্লোজ সারফেস আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসো, যদি এটুকু পর্যন্ত বুঝে থাকি, এবার আসো এই ইন্টিগ্রেশন যেটা দেখতেছি, ই ডি এ কস থিটা, কেউ কি বলতে পারবা এখানে কোনটা কোনটা ভেরিয়েবল? এনি আইডিয়া? ই ডি এ কস থিটা, এটার মধ্যে কারা কারা আছে যে ভেরিয়েবল? স্যার সবাই ভেরিয়েবল না। এখানে সবাই ভেরিয়েবল। বলতো কেন সবাই ভেরিয়েবল? কারণ আমরা কি বলতে পারি, এই যে দেখো, জাস্ট এটার কথাই যদি চিন্তা করো, এরিয়া ভেক্টর এটা কি ডিরেকশন চেঞ্জ করতেছে না অলওয়েজ? মান যদি চেঞ্জ নাও হয়, ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে। ডিরেকশন চেঞ্জ হলে কি বলতো, থিটা চেঞ্জ হইতে পারে, যে ই এর সাথে কত হবে। যেমন আমি যদি বলি এই স্ফেয়ারটার ভিতর দিয়ে কিছু বলরেখা গেছে, কিছু ফ্লাক্স গেছে, তাহলে বলতে পারি এরিয়া এক এক সময় এক এক দিকে যাচ্ছে, তাহলে ফ্লাক্সের সাথে অ্যাঙ্গেল কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আবার এই ই এর মানও কিন্তু সবসময় যে সুষম প্রাবল্য হবে তা নাও হইতে পারে, অসম প্রাবল্য হইতে পারে, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হইতে পারে। সেক্ষেত্রে ই এর ভ্যালু কি হইতে পারে বলতো, চেঞ্জ হইতে পারে। তাহলে এই যে যেমন এখানে আমরা বলতে পারি কাছাকাছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি বেশি, যত দূরে যাওয়া ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে বলতো, ই এর ভ্যালু তত কমতে থাকবে। সেগুলো বিবেচনা করলে ই একটা ভেরিয়েবল, ডিএ কতটুকু ডিএক্স আর কতটুকু ডিওয়াই নিচ্ছে, এটা চাইলে একটু বড়ও নিতে পারো, একটু ছোটও নিতে পারো। সো ডিএ ভেক্টরটাও কি হতে পারে বলতো, চেঞ্জ হতে পারে। আর থিটা তো অবশ্যই চেঞ্জ হতে পারে। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখতেছিলাম যে এখানের এই অংশটুকে ডিএ ভেক্টর এইদিকে, ই এইদিকে, তাহলে এখানে একটা থিটা। আবার এইদিকে ডিএ ভেক্টর যেদিকে, আমি বলতে পারি ইটাও একই দিকে, এখানে আবার থিটা জিরো। সো থিটা ক্যান ভ্যারি, কারণ সারফেসের টেক্সচার যদি তোমার কার্ভড হয়, তাহলে কার্ভ হওয়া মানে ডিএ ভেক্টরটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। ই এর সাথে অ্যাঙ্গেলও কি হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। সো ইট ইট মেক সেন্স যে এখানে প্রত্যেকটাই ভেরিয়েবল। প্রবলেম হচ্ছে হাউ মেনি ভেরিয়েবলস উই হ্যাভ গট। আমরা যদি বলি এখানে আমরা দেখতে পারি ই একটা ভেরিয়েবল, ডি একটা ভেরিয়েবল, থিটা একটা ভেরিয়েবল। সো তিনটা ভেরিয়েবল যেহেতু ইন্টিগ্রেশনের ভিতরে আছে, সো ইন্টিগ্রেশন করা ইজ চ্যালেঞ্জিং, রাইট? সো আনলেস উই ফাইন্ড এ ওয়ে যে কিভাবে আমরা তিনটা ভেরিয়েবলের মধ্যে কোনোটা কি কনস্ট্যান্ট বানানো যায় কিনা, বাইরে নিয়ে যেতে পারবো, কোনোটার কি জিরো বানানো যায় কিনা, তাহলে ওটা থেকে কি বলতো আমরা বাইরে হয়ে আসতে পারবো। সো আমাদের টার্গেট থাকবে যে ই দিয়ে কস থিটাকে ইন্টিগ্রেট করার জন্য কোন সহজ ওয়েতে আমরা কাজটা করতে পারি। যেমন ই যদি কোনোভাবে দেখাইতে পারি কনস্ট্যান্ট, যেমন এখানে আমি বলতেছিলাম যে কাছাকাছি ই বেশি, দূরে গেলে ই কি হয়ে যায় বলতো, কমে যায়। কিন্তু আমি যদি এরকম একটা সারফেস ধরি, এই জায়গায় গোল একটা সারফেস ধরি, এই গোল সারফেসে আমরা ধরি সব জায়গায় এইখানে যে ঘনত্ব, এইখানেও ডেনসিটি অফ চার্জ কি বলতো, কাইন্ড অফ সেম। এইখানেও ডেনসিটি অফ চার্জ কি সেম। সো তুমি যখন আহ এই স্ফেয়ারের উপরে আরেকটা বড় স্ফেয়ার চিন্তা করবা, তখন কিন্তু এটা কি হয়ে যাবে বলতো, ওই স্ফেয়ারের আবার সব জায়গায় চার্জ ডেনসিটি কি হয়ে, সরি, ফ্লাক্স ডেনসিটি কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। সো ওইভাবে করে আমরা যদি ইর ভ্যালু গুলাকে সেম রাখতে পারি, তাহলে তুমি ইটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এখন দ্য গুড ওয়ে হচ্ছে যে লেটস ট্রাই যে কিভাবে আসলে ই দিয়ে কস থিটাকে আমরা কম সংখ্যক ভেরিয়েবলে রাখতে পারি, বেশিরভাগই কনস্ট্যান্ট বানাইতে পারি। এইটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমরা যে ক্লোজ সারফেসটা চিন্তা করছিলাম, যেটাকে আমরা গাউসিয়ান সারফেস নামে ডাকবো, এই গাউসিয়ান সারফেসটা তুমি কি চুজ করতেছো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যে ইন্টিগ্রেশন তোমার লাইফে সহজ হতে যাচ্ছে নাকি কঠিন হইতে যাচ্ছে। সো চলো আমরা একটু দেখি গাউসিয়ান সারফেস কিভাবে আমরা চয়েস করব। ঠিক আছে, সো পরের পেজে আমরা একটু লিখি সিলেক্টিং গাউসিয়ান সারফেস। আমি এগুলাকে একটু ইংলিশেই লিখতেছি, যারা বাংলা ভাষণে আছো তারাও একটু ইংলিশটা লিখে রাখো, একই কথা। ঠিক আছে, সিলেক্টিং, সিলেক্টিং অথবা টিপস, টিপস ফর সিলেক্টিং, টিপস ফর সিলেক্টিং গাউসিয়ান সারফেস।
গাউসিয়ান সারফেস। আচ্ছা, প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট দিয়ে আমরা একটু লিখি। Try to select a Gaussian surface that has same E everywhere, same electric field intensity everywhere. ঠিক আছে, try to select a Gaussian surface with same E, with same intensity। তো আমরা শুধু E লিখলাম। ই সেম হলে কি ইটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো, দ্যাটস দ্য বেনিফিট, রাইট? আচ্ছা, আর ইটা কি সেম না এটা কেমনে বুঝবো? ই তো আর বাইর করতেছি না, ঠিক না? কিন্তু আমরা ফ্লাক্সের ডেনসিটি যদি দেখি সেম, তাহলে আমরা বলতে পারবো ই এর ভ্যালুটাও কি হবে বলো তো? সেম। ইউজ দ্য কনসেপ্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্সের যে কনসেপ্ট আছে, তড়িৎ বলরেখা যেখানে বেশি ওখানে ইন্টেন্সিটি বেশি, তড়িৎ বলরেখা কম ইন্টেন্সিটি কম। একই রকম তড়িৎ বলরেখার ডেনসিটি, তাহলে আমরা তখন এখানে কি বলি বলো তো? ইন্টেন্সিটি সেম। এই কনসেপ্টটা ইউজ করে বোঝার চেষ্টা করবা যে ই এর ভ্যালু কি সেম হবে কি হবে না। ঠিক আছে, যেমন আমরা কি বলতে পারি, এরকম যদি কোনো জায়গায় পাই প্যারালাল লাইন, তাহলে বলো তো ই এর ভ্যালু এই জায়গায় যায় এই জায়গাও কি একই, তখন আমরা এটাকে কি বলতে পারবো যে ইটা কনস্ট্যান্ট, তখন এটার বাইরে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো এইরকম কেস আমাদের খুঁজে বের করতে হবে যে গাউসিয়ান সারফেসটা এরকম ধরা যায় কিনা যে সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টে ই এর ভ্যালু কি থাকতে হবে সেম। আচ্ছা, তারপরে 2 নম্বর হচ্ছে ট্রাই টু হ্যাভ এ সারফেস যেখানে থিটার ভ্যালুটা একটা অথবা তিনটা, থিটার ভ্যালু যদি 100টা হয়, ধরো যে প্রত্যেকটা পয়েন্টে থিটা চেঞ্জ হচ্ছে, এটা তো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু যদি অল্প কয়েকটা জায়গায় থিটা চেঞ্জ হয় এবং থিটার ভ্যালু আইদার 0 ডিগ্রি অথবা 45 অথবা কি বলতো 90, এরকম কয়েকটা নির্দিষ্ট ভ্যালু হয়, সেইগুলো আমরা চেষ্টা করব রাখার। ঠিক আছে, তাহলে ট্রাই টু হ্যাভ এ গাউসিয়ান সারফেস হ্যাভিং only certain values of theta, only certain values অফ থিটা। থিটার অল্প কয়টা ভ্যালু থাকবে, হয় 0 ডিগ্রি, নাহলে 90 ডিগ্রি, এখানে লিখে রাখতে পারো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এটসেট্রা। আচ্ছা, 3 নম্বর হচ্ছে, তাহলে আমরা তো বলেই ফেললাম। আর অবশ্যই এটা কেমন হইতে হবে? ক্লোজ সারফেস হইতে হবে। তাহলে সারফেস এটা কেমন হইতে হবে? মাস্ট বি এ ক্লোজ সারফেস, মাস্ট বি এ ক্লোজ সারফেস। ক্লোজ সারফেস কোনগুলো? আমরা একটু আগে লিখছিলাম, স্ফেয়ার, স্ফেয়ার, কিউব, সিলিন্ডার, এইগুলাই হবে। সব 3D অবজেক্টই ক্লোজ সারফেস। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইকরা বুঝতে পারলাম যে আমরা গাউসিয়ান সারফেস কেমনে চুজ করব, এইটাই ক্রিটিক্যাল অন্যতম। তারপরে ইন্টিগ্রেশনটা আসলে ইজি হয়ে যায় তুমি যদি সারফেসটা ঠিকঠাক মতো চুজ করতে পারো। ঠিক আছে, যেমন চলো আমরা প্রথম যে এক্সাম্পলটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে স্ফেয়ারের জন্য। কিন্তু আমরা ওই যে মনে আছে পয়েন্ট চার্জ বানায় কিন্তু একটা ইন্টেন্সিটি ফর্মুলা বানাইছিলাম, তাই না? সো স্ফেয়ার বা গোলকের ক্ষেত্রে যেহেতু আমরা একটা পয়েন্ট চার্জের কনসেপ্ট ইউজ করে ইন্টেন্সিটি বের করছিলাম, আমরা ওইটাই এবার গাউসের সূত্র দিয়ে যদি দেখাইতে পারি যে একই রকম ফর্মুলা আসতেছে, তাহলে আমরা বলতে পারি না যে গাউসের সূত্রের উপর আমাদের ইমানটা একটু জোরদার হবে, যে আমরা এতদিন ধরে যা জানছি গাউসের সূত্র আসলে কি বলতো সেরকমই একটা রেজাল্ট দিচ্ছে। তাহলে চলো একটু দেখি আহ গোলকের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে ভাইয়া ইয়েস ভাইয়া। ভাইয়া ওই গাউসিয়ান সারফেস কি ক্লোজ সারফেস হলেই আমরা ধরবো, নাকি এর মধ্যে আরো কোনো ব্যাপার খেয়াল রাখতে হবে? না, প্রথম কথা এটা আসলে 1 নম্বর পয়েন্ট, এটা আসলে ক্লোজ সারফেস হইতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, গাউসিয়ান সারফেস ওপেন সারফেস হলে হবে না, কোন একটা পার্ট অফ এ স্ফেয়ার হইলে হবে না, একটা প্লেন শীট হইলে হবে না। ঠিক আছে, তো এইটা হওয়ার পরে আসলে বাকিগুলা বলতে পারো তুমি। ওকে ইলেকট্রিক ভাইয়া। ইন্টেন্সিটি ফর এ স্ফেয়ার। আচ্ছা দেখো, আমরা যদি এখানে একটা স্ফেয়ার আঁকি, এই স্ফেয়ারের মধ্যে আমরা ধরলাম কিছু পরিমাণ চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, অথবা আর একটু নিচে ধরলে ভালো হয় আসলে।
ধরো এখানে কিছু পজিটিভ চার্জ আছে, আচ্ছা, সো পজিটিভ চার্জ আছে, এবং তোমাকে মাঝে মাঝে বলে না, ধরো এখানে কতটুকু চার্জ আছে, আমরা ধরে নিলাম কিউ পরিমাণ চার্জ আছে, ঠিক আছে, কিউ পরিমাণ চার্জ আছে। এখন তোমাকে দেখবা যে বলবে যে সেন্টার থেকে এক্স দূরে কোন একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে ই বের করো। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমরা লিখিনি আসলে, এটা একটু তুলো সবাই, এটাও খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যেই পয়েন্টে ই বের করতে বলবে ওই পয়েন্ট অবশ্যই ক্লোজ সারফেসের উপরে থাকতে হবে, গাউসিয়ান সারফেসের উপরে থাকতে হবে। তাহলে গাউসিয়ান সারফেস মাস্ট হোল্ড দ্য পয়েন্ট হোয়ার উই আর ইভ্যালুয়েটিং কি বলতো ই। তাহলে এটা একটু লিখে রাখো, গাউসিয়ান সারফেস মাস্ট হোল্ড দ্য পয়েন্ট হোয়ার ই ইজ টু বি ক্যালকুলেটেড, ই ইজ টু বি ক্যালকুলেটেড। যেখানে আমরা স্যার এটা ক্যালকুলেট, তো না লিখলেও তো বোঝা যায় না স্যার, কমন সেন্স হ্যাঁ দিয়ে। মানে না লিখলেও হয়, বাট এটা একটু হেল্প করবে আমাদের, দেখবা, ঠিক আছে। আচ্ছা, যেমন এইটার ক্ষেত্রে সবাই আমার একটু বলো তো, যেই পয়েন্টে ই বের করতে হবে, তাহলে বলতে পারি এই পয়েন্ট দিয়ে যাবে এমন একটা গাউসিয়ান সারফেস তোমাকে চুজ করতে হবে, প্রথম কথা, ঠিক আছে। এখন এই পয়েন্ট দিয়ে যাবে এরকম গাউসিয়ান সারফেস কি কি অপশন আছে, কিউব হইতে পারে, তারপরে কি হতে পারে বলতো, সিলিন্ডার। কিন্তু যেটাই হোক, ওর আবার সব পয়েন্ট সারফেসের সব পয়েন্ট এর ভ্যালু যদি সেম না রাখতে পারি লাভ নাই, কারণ সেম রাখতে পারলে ইন্ডিকেশনের বাইরে নিয়ে আসতে পারবো। আবার থিটার ভ্যালু কি একটা বা দুইটা যেন হয়, বেশি হয়ে গেলে কি আবার বলতো ঝামেলা। তো এইখানে কেউ কি বলতে পারবো, আমি যদি বলরেখা দেখাই, আমরা যদি ফ্লাক্স দেখাই, তাহলে ফ্লাক্স গুলা কি দেখতে অনেকটা এরকম হবে, আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে আঁকি। দেখো এইগুলা হবে হচ্ছে আমাদের ফ্লাক্স। আচ্ছা, একটা পার্থক্য যে ফ্লাক্স গুলো শুধু সারফেস থেকে বাইরের দিকে থাকবে, একটু বেশি হয়ে গেছে বোধহয় পরের দিকে ফ্লাক্স। আচ্ছা, যাই হোক, এটা এরকম থাকবে, ঠিক আছে। এখন আসো, তোমাকে মোটামুটি ধরো এইরকম ভাবে হচ্ছে আমাদের তড়িৎ বলরেখাগুলা বা ইলেকট্রিক ফ্লাক্স গুলা তৈরি হবে। ফ্লাক্স গুলো আঁকার মেইন কারণটা কি, কে বলতে পারবে কেন ফ্লাক্স গুলো আঁকলাম? যাতে আমরা বুঝতে পারি কোন জায়গায় ইন্টেন্সিটি কেমন। যেমন এখানে দেখো তো, বুঝনি কি, কাছাকাছি ইন্টেন্সিটি বেশি কারণ ফ্লাক্সের ডেন্সিটি বেশি, দূরে দূরে কি বলতো ইন্টেন্সিটি কম, প্রাবল্য কম, কারণ হচ্ছে আমরা বলতে পারি ওইখানে ডেন্সিটি কি হয়ে গেছে, কমে গেছে। এখন আসো, আমরা যদি এই জায়গায় একটা কিউব আঁকার চেষ্টা করতাম, ধরো কিউব, এবং এটাও আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। আমরা যদি একটা কিউবের মতো কিছু একটা ধরো নেই, যে এই কিউবটা কোন পয়েন্টকে ধারণ করতেছে বলো, এই যে ই পয়েন্টটাকে ধারণ করছে। আমি চাইলে কিউবটা নিতে পারতাম, তাই না? কিন্তু কিউব নিয়ে লাভ নাই। কেউ কি বলতে পারবা কেন কিউব নিয়ে লাভ নাই? কারণ সব জায়গায় কি ডেনসিটি অফ ফ্লাক্স সেম? আমি কি দেখতে পারতেছি যে এই জায়গা দিয়ে অনেক বেশি ডেনসিটি হয়ে গেছে, এদিক দিয়ে কি কম? আবার একটু চিন্তা করো, এটার যে এরিয়া ভেক্টর গুলা কোন দিকে হবে? এদিকে হবে না এরিয়া ভেক্টর, এদিকে হবে এরিয়া ভেক্টর, এদিকে হবে এরিয়া ভেক্টর। সো এরিয়া ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল গুলা, এটা কি একই রকম থাকতেছে নাকি চেঞ্জ হচ্ছে প্রত্যেক পয়েন্ট? চেঞ্জ হচ্ছে। আর আবারও একই ঝামেলা যে একে তো ই সেম না, আবার থিটাও কি বলতো সেম নাই। সো লেটস ট্রাই এন্ড অ্যাভয়েড হচ্ছে তোমার কিউব নিতে পারবো না, কিউব বাদ। সিলিন্ডারও নিতে পারবো না। কেউ কি বলতে পারবা কেন সিলিন্ডার নিয়ে লাভ নাই? সিলিন্ডারের শেপ তো তোমার এরকম একটা কিছু হবে, তাই না? এরকম হবে, আহ এক মিনিট, এরকম হবে। এরকম হয়ে এলেও আমরা নিয়ে লাভ নাই, কারণ এখানেও একই কাহিনী। থিটা কি হচ্ছে বলতো, চেঞ্জ হচ্ছে, আবার ইন্টেন্সিটিও সব জায়গায় কি থাকবে না বলতো, সেম হবে না। সো এইটাও আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে কি নিলে ভালো হয়, কি মনে হয় সবচেয়ে গুড অপশন কোনটা বলো? কোন ধরনের আহ এই তোমার অনেক সাউন্ড আশপাশে আর কি, ঠিক আছে, একটু আস্তে। আমাদের স্ফেয়ার নিলে সবচেয়ে বেস্ট হয়, তাই না? সো লেটস ট্রাই এন্ড পুট এ স্ফেয়ার এখানে।
ওই আগের মতোই আমরা একটা স্ফেয়ার পুট করব। কোন পয়েন্ট দিয়ে যেতে হবে বলো? এই ই পয়েন্টটাকে ধারণ করতে হবে, রাইট? এই ই পয়েন্টটাকে ধারণ করতে হবে। তাহলে দেখো তো মোটামুটি এরকম একটা কিছু হবে আর কি, ঠিক আছে? তাহলে দেখো তো এরকম একটা স্ফেয়ার যদি আমরা নিয়ে থাকি তাহলে কি আমরা বলতে পারবো যে এইখানে সবগুলা পয়েন্টে আমাদের কি বলতো, এই জায়গায় যে ইন্টেন্সিটি রয়েছে এই পয়েন্ট গুলাতেও ইন্টেন্সিটি কেমন বলতো? একই রকম। এই পয়েন্ট গুলাতেও কি ইন্টেন্সিটি একই রকম। তাহলে যেহেতু এখানে সব জায়গায় ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য একই রকম, তাহলে দিস ইজ দা সারফেস যেটাকে আমরা চুজ করলে দেখো সবকিছু মেনটেন হবে। ই এর ভ্যালু সব জায়গায় কি সারফেসের উপরে সেম। সো এটা হচ্ছে প্রথম কথা। আর একটা হচ্ছে আমরা কি বলতে পারি থিটার ভ্যালু। এখন দেখো থিটা কোন দিকে হবে এটা আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। আমরা এটা একটু মুছে দিই। যেমন দেখো এই জায়গায় এই অংশের জন্য এরিয়া ভেক্টরটা কোন দিকে হবে? ডিএ ভেক্টরটা আমরা বলতে পারি উপরের দিকে হবে। আবার আমরা দেখতেছি ইন্টেন্সিটিটাও কোন দিক বরাবর রয়েছে বলতো? উপরের দিকে রয়েছে। তাহলে এখানে ই আর ডি এর মাঝখানের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। আবার ঠিক একই ভাবে এইখানকার এরিয়া ভেক্টর সারফেসের সাথে পারপেন্ডিকুলার লম্ব বরাবর যেহেতু হয়, তাহলে এটাও কোন দিক বরাবর রয়েছে? ডি এটা কি বাইরের দিকে, আবার ইটাও কোন দিকে রয়েছে? বাইরের দিকে। থিটা কত ডিগ্রি বলতো? 0। এখানেও থিটা কত ডিগ্রি বলতো? 0 ডিগ্রি। তাহলে এইগুলো আলোচনা থেকে আমরা কি একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা পয়েন্টে ই আর ডি এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সো দিস ইজ হোয়াট উই ওয়ান্টেড। সো এইটাও আমরা পূরণ করছি। সব জায়গায় ই সেম, সব জায়গায় থিটার ভ্যালু কি একটাই হয়েছে, এখানে এখানে দুইটাও হয় নাই 0 ডিগ্রি। মাস্ট বি এ ক্লোজ সারফেস এটা হয়েছে, এবং হচ্ছে আমরা যে পয়েন্টে ই বের করবো সেই পয়েন্টটাকে হোল্ড করতেছো। সো উই হ্যাভ ডান অল দ্য থিংস। এখন আমরা গাউসের সূত্রটা লিখতে পারবো, কারণ উই হ্যাভ চোজেন দা রাইট গাউসিয়ান সারফেস। তো চলো আমরা একটু দেখি যে গাউসের লটা যদি লিখতে চাই, আমরা ডান সাইডে লিখতেছি। একটু মুছতে সময় লাগলো। আচ্ছা, তাহলে আমাদের এটার ফর্মুলাটা কেমন হওয়া উচিত? আমরা মনে আছে নিশ্চয়ই, ই ডট ডিএ ইকুয়াল টু হচ্ছে কিউ এন ক্লোজ বাই এপসাইলন নট, রাইট? শূন্য মাধ্যম যদি হয়, ভ্যাকুয়াম হইলে পরে এপসাইলন নট। এটা হচ্ছে আমরা লিখছিলাম ই ডিএ কস, আমি কি লিখতে পারি এভরিওয়্যার 0 ডিগ্রি, কস 0। আর এখানে কিউ এন ক্লোজ, কেউ কি বলতে পারবা এই যে ইয়েলো সারফেসটার ভিতরে আবদ্ধ এনক্লোজ চার্জ কোনটুকু রয়েছে? এইটাই কি আমার কিউ এন ক্লোজ না? দেখো তো কিউ এন ক্লোজ এর ভ্যালু কি শুধু কিউ এর সমান না? দেখো তো আমি বলতে পারি এই ইয়েলো সারফেসের ভিতরে শুধু এই চার্জ গুলাই তো রয়েছে, এই যে যে পজিটিভ চার্জ গুলা, এই চার্জের ভ্যালু তুমি কত লিখছিলা? কিউ। তাহলে এনক্লোজ চার্জকে কত লিখতে পারি বলো তো? কিউ, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন আসো, ই যেহেতু এভরিওয়্যার কনস্ট্যান্ট গাউসিয়ান সারফেসের উপর, তাহলে ইটাকেও বাইরে নিয়ে আসলাম। ভিতরে কি থাকতেছে বলতো? ডিএ। তাহলে কিউ বাই এপসাইলন নট। কেউ কি বলতে পারবা এই যে গাউসিয়ান সারফেস এইটার সারফেস এরিয়াটা কি হবে? এই যে ইন্টিগ্রেশন অফ অল দ্য ডিএস, এই যে এখানে যত ডিএ গুলা আছে, এই যে এখানে যত ডিএ গুলা আছে, এই ডিএ গুলাকে যদি একত্রিত করি তাহলে যে এরিয়াটা টোটাল পাবা কত হওয়া উচিত? সারফেস এরিয়া অফ স্ফেয়ার। সারফেস এরিয়া অফ স্ফেয়ার বা পৃষ্ঠের ক্ষেত্রফল আসবে, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলতো? ডি এর মানে ইন্টিগ্রেশন অফ ডি এ কি হওয়া উচিত? 4 পাই আর স্কয়ার না? গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া অফ এ স্ফেয়ার, এটা হবে 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু কি হবে? কিউ বাই এপসাইলন। তাহলে দেখো তো ই সমান সমান কি লেখা যায়? 1/4 পাই আর স্কয়ার ইন্টু কিউ বাই এপসাইলন। আমরা একটু সাইড চেঞ্জ করি। সাইড চেঞ্জ করলে কি হবে বলতো? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই, আচ্ছা এখানে কি আর স্কয়ার হবে নাকি এক্স স্কয়ার হবে? আমরা একটু ভুল করছি, বলো কি ভুল করছি? আচ্ছা বলো তো কেন আমরা বললাম যে এক্স স্কয়ার হবে? কারণ এইটা না আমাদের সারফেস, এটার রেডিয়াস তো আসলে আর না, এটা রেডিয়াস কত ধরছিলাম? এক্স। রেডিয়াস তো আর হচ্ছে ভিতরেরটা। তাহলে এই সারফেস এরিয়া কত? এরিয়া হবে না 4 পাই এক্স স্কয়ার। তাহলে এখানে আমরা একটু কারেকশন করি, এক্স স্কয়ার, এখানেও হবে এক্স স্কয়ার। তাহলে এখানে হবে হচ্ছে কিউ বাই এক্স স্কয়ার। তাহলে দেখো তো এই ফর্মুলাটা কি আমরা দেখছিলাম না মনে আছে? এক্স দূরে কোন একটা পয়েন্টে ই এর ভ্যালু সেন্টার থেকে এক্স দূরে কি পয়েন্ট চার্জের হিসেবে বের করছিলাম? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কয়ার। তাহলে ওটার সাথে মিলে গেছে, তার মানে গাউসের ল আর আমাদের কনসেপ্ট কিন্তু কন্ট্রাডিক্ট করতেছে না, একই কথাই বলতে চাচ্ছে। এবং এটাও একটা ডিস্ট্রিবিউটেড চার্জ ছিল। সো উই হ্যাভ ডান, যেটাই করছি এটা ঠিকঠাক করছি, ঠিক আছে।
এই তাহকিক, তারপরে হচ্ছে ইকরা, সুমায়রা, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে। এই রোদেলা, বুঝতেছি? জি স্যার। ওকে, গ্রেট। এবার চলো সামনের দিকে যাই। এবার এইটারই একটু ছোট্ট আরেকটা জিনিস আমরা একটু দেখবো। সেটা হচ্ছে একটা স্ফেয়ারের ভিতরে যদি বলতো কখনো ইন্টেন্সিটি বের করতে, তাইলে কি হইতো? ধরো এটা হচ্ছে স্ফেয়ার, স্ফেয়ারে চার্জ আছে দিক বরাবর। যদি তোমাকে বলতো এক্সটা হচ্ছে ভিতরে, মানে এক্সটা হচ্ছে এমন একটা ডিস্টেন্স যেখানে আমাদের রেডিয়াসের থেকে এক্স এর ভ্যালুটা কি বলতো ছোট। এখন যদি তোমাকে বলে এই পয়েন্টে ই এর ভ্যালু কত, এটা ধরো পি পয়েন্ট, তাহলে ই এট পি এটা কত হবে? তাহলে আবার আগের মতো যদি আমরা গাউসিয়ান সারফেস নেই, তাহলে গাউসিয়ান সারফেসটা কিরকম হওয়া উচিত না, দেখো তো। সরি, মোটামুটি এরকম হওয়া উচিত না, দেখো তো গাউসিয়ান সারফেসটা। আচ্ছা, তাহলে গাউসিয়ান সারফেস নিলাম এবং পি পয়েন্টকে এটা কি করতেছে বলতো, হোল্ড করতেছে। প্রবলেম হচ্ছে এই দিক দিয়ে কি কোনো ফ্লাক্স থাকে ভিতরে? আমরা জানি না ফ্লাক্স গুলো শুধু কোন দিকে থাকে বলতো, বাইরের দিকে থাকে। তো আলটিমেটলি ইন্টেন্সিটি কত হওয়ার কথা, জিরো হওয়ার কথা। আমরা জানি তড়িৎ প্রবাহ জিরো হবে। এখন দেখো এটা গাউসের ফর্মুলা দিয়ে ওটা জিরো আসে। কেন জিরো আসে আমরা একটু দেখি। যে আমাদের ফর্মুলাটা কি ছিল, ইন্টিগ্রেশন ই ডট ডিএ, এটা সমান সমান কি হবে বলো তো আমাদের, কিউ এন ক্লোজ ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে দেখো তো এন ক্লোজ চার্জ কি জিরো লেখা যায় কিনা, কারণ অল দা চার্জ, এটা আমাদের কি গাউসিয়ান সারফেস, রাইট? গাউসিয়ান সারফেসের ভিতরে আবদ্ধ কি কোনো চার্জ আছে নাকি সবই বাইরে? বাইরে, যেহেতু অল বাইরে, এনক্লোজ চার্জ কত হবে, কিউ এনক্লোজড হয়ে যাবে হচ্ছে জিরো, কোনো চার্জই নাই ভিতরে, ঠিক আছে? তাহলে জিরো যদি বসাই, এপসাইলন নট। আর ওই যে ই কে বাইরে নিয়ে যেতে পারি, ওই যে অ্যাটলিস্ট স্ফেয়ারের সব জায়গায় তো ই কি হবে বলো তো, সেম হবে। এখানে ডিএ ডিএ কস থিটা থাকলো, বাট দিন শেষে এটা তো ক্যানট বি জিরো, তাহলে শুধু কার ভ্যালুটাই জিরো হয়ে যাবে বলো তো, ই এর ভ্যালুটাই জিরো হয়ে যাবে। দুটো জিনিস গুণ হইলে আমরা জানি যে কোনো একটা জিরো হইতে হয়, তাই না? সো এরিয়া তো আর জিরো হবে না, তাহলে এখানে কার ভ্যালু জিরো হইতে হবে, ই এর ভ্যালুটা জিরো হইতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্ফেয়ারের ইনসাইডে, ইনসাইডে স্ফেয়ার, এটাকে বলা যায় গোলকের ভিতরে ইনসাইডে স্ফেয়ার। বুঝতে পারছি? যারা বুঝতে পেরেছো? নাইস, ইয়েস স্যার। ভেরি নাইস। এখন চলো আমরা চলে যাই হচ্ছে, আমরা এইটা তো একটা টেস্ট করলাম আসলে, এগুলো তো আমরা আগেই জানতাম ভাই, গোলকের ভিতরে যে এটা হয় এটা তো আমরা আগেই জানতাম, এটা জাস্ট আমাদের নলেজ যেটা আগে ছিল, এখন যেটা হইলো গাউসের ল দিয়ে এটা কনসিস্টেন্ট দেখালাম। তাহলে গাউসের ল এখন অ্যাপ্লাই করে আমরা কমপ্লিকেটেড জিনিসপত্র সলভ করব, এবং ওইটাও ঠিক থাকবে যেহেতু এটা ঠিক আছে, ঠিক আছে? তাহলে চলো একটু দেখি যে আমাদের কি দেখাইতে পারি আমরা। প্রথম প্রথম যেটা দেখতে পারি সেটা হচ্ছে একটা লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হয়, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর লাইন চার্জ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ফর লাইন চার্জ, বাংলাটাও লিখে দিচ্ছি, লাইন চার্জ তোমার হচ্ছে রেখা চার্জের জন্য, রেখা চার্জের জন্য জন্য তড়িৎ প্রাবল্য। মনে আছে আমরা ভাইয়া, পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ বলছিলাম, বিন্দু চার্জ একটা বিন্দুতে থাকে, একটা রেখা চার্জ হচ্ছে একটা রেখা বরাবর থাকে। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া, এমন কোন গাউসিয়ান সারফেস কি থাকতে পারে যেটা হচ্ছে আপনার ওই যে ইনিশিয়াল সারফেসটা যেটার উপরে চার্জ তার উপরেই মানে বসে গেল? হতে পারে, যেমন আমাদের এই যে আগের ক্ষেত্রে যদি তোমাকে বলে যে এই যে এই গোলক, ভিতরের গোলকের ওই গোলকের সারফেসেই বের করো ইন্টেন্সিটি, তাহলে তুমি এই গাউসিয়ান সারফেসটাকে ছোট করতে করতে গোলকের সারফেসে নিয়ে যেতে হবে, স্ফিয়ারের সারফেসে। তখন যেখানে মেইন চার্জ গুলো আছে, গাউসিয়ান সারফেসও কি বলতো ওইখানে আছে, এটা হইতে পারে, সমস্যা নেই। আমরা তখন কিন্তু এটা ভাইয়া ওইটা কি মানে আর স্কোয়ার হবে না? তখন আর স্কোয়ার হয়ে যাবে, অবশ্যই এক্স এর ভ্যালু তখন আর এর সমান হয়ে যাবে। আচ্ছা, রেখা চার্জ, চলো আমরা একটু রেখা চার্জ আঁকি। রেখা চার্জ হচ্ছে একটা লাইন বরাবর কিছু চার্জ থাকবে, এদিকে আঁকি, তো লাইন বরাবর কিছু চার্জ থাকবে। কেউ কি এক্সাম্পল দিতে পারবা যে লাইন চার্জ কোন জায়গায় আমরা দেখি বা দেখতে পারি?
আমরা কি বলতে পারি একটা তারের ভিতর দিয়ে যখন কারেন্ট যায়, তার তো একটা লাইনের মতো, তাই না? তাহলে ওই লাইনের ওই কারেন্ট যখন যায়, নেগেটিভ চার্জ গুলো যায়, তাহলে ওইটাকে আমরা লাইন চার্জের মতো চিন্তা করে নিতে পারি। ঠিক আছে, নর্মালি তো আর স্ফেয়ারে সবসময় চার্জ থাকবে না, গোলকে থাকবে না। যখন তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে তখন লাইন চার্জ, বা তারের ভিতরে কিছু চার্জ আছে, ওইটাই লাইন চার্জ। ঠিক আছে, ফ্লো করলে তো আসলে আবার কারেন্ট ইলেকট্রিসিটি চলতরিতে চলে যাবে। আচ্ছা, এখন তোমাকে বললো এই চার্জ গুলা থেকে ধরো আর দূরে কোন একটা পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে বললো, ইন্টেন্সিটি কত হবে। ঠিক আছে, এখন আসো প্রথম যে কাজ, মনে আছে আমরা এমন একটা গাউসিয়ান সারফেস চয়েস করবো যে এই যে পয়েন্টে বের করতে বলছে ওই পয়েন্টটা সারফেসের উপর থাকবে। কি কি সারফেস হতে পারে? গোল, স্ফেয়ার হইতে পারে, সিলিন্ডার হইতে পারে, আর ঘন কিউব হইতে পারে। তো এখানে আমরা কি ধরলে ভালো হয়? তো এটা বোঝার জন্য, যেহেতু ই এর ভ্যালু সব জায়গায় সেম হইতে হবে, দ্য বেস্ট প্র্যাকটিস শুড বি কি বলতো, আগে ইলেকট্রিক ফ্লাক্স গুলা বা তড়িৎ বলরেখা গুলা দেখাই, কারণ বলরেখা দেখলে আমরা বুঝি কোন জায়গায় ই এর মান সেম হইতে পারে বা আলাদা হইতে পারে। তো এইটার ক্ষেত্রে আমরা দেখো তো বলতে পারি কিনা যে বলরেখা গুলা অনেকটা এরকম হবে। স্যার লাইন চার্জের প্রত্যেকটাই তো পয়েন্ট চার্জের মধ্যে পড়ে না? লাইন চার্জে অনেকগুলা পয়েন্ট চার্জ আছে বলতে পারো আসলে। কিন্তু যখন অনেকগুলো পয়েন্ট চার্জ থাকবে তখন তো তুমি তো বুঝো, নর্মাল একটা পয়েন্ট থাকলে কি এইভাবে বলরেখা তৈরি হয়, এখানে যখন লাইন চার্জ থাকবে তখন কিন্তু প্যারালাল হয়ে যাবে, কারণ এই যে একটা একটা কাট করতে পারবে না। ঠিক আছে, এখন আসো এইটা হচ্ছে, ক্লাস হচ্ছে নাকি অল ডাইরেকশন? বুঝি না, আবার একটু বলো। এই ক্লাস রেখাগুলো হুম, এখানে উপর নিচে হচ্ছে নাকি এটা আসবো, এটা হচ্ছে 2D আঁকছি, 3D এখন আঁকি নাই, দাঁড়াও, উইল টক অ্যাবাউট ইট। তাহলে এখানে অলমোস্ট কি আমরা দেখতে পারতেছি বলতো, প্যারালাল দেখতেছি। ঠিক আছে, তোমার দেখলে মনে হবে কি উপরে, উপরে যেরকম ডেনসিটি, আমার মনে হইতেছে এই ছবি দেখা যে, দেখো তো এটা কি বলা যায় কিনা যে এইখানে যেরকম ডেনসিটি বলে মনে হচ্ছে এই জায়গাও কি একই রকম ডেনসিটি বলে মনে হচ্ছে, অথবা এই জায়গায় যেরকম ডেনসিটি এইদিকেও কি একই রকম ডেনসিটি মনে হচ্ছে না, যে ইয়ের ভ্যালু এভরিওয়্যার সেম। বাট দ্য প্রবলেম ইজ, তুমি যেটা আঁকছো এটা 2 ডাইমেনশনাল ছবিটা আঁকছো, ইউ হ্যাভ নট ডান দ্য ড্র দ্য কি বলতো 3 ডাইমেনশনাল ছবি। সো লেটস ড্র দ্য 3 ডাইমেনশনাল পিকচার। এটা কি বুঝো যে সাইড ভিউটা কেমন হবে? আমরা যদি একটা সাইড ভিউ আঁকি, এটা তো হচ্ছে এক সাইড থেকে, আমি যদি এই দিক থেকে দেখি, আমি যদি এই দিক থেকে দেখি তাহলে দেখো তো কিরকম দেখা উচিত। এদিক থেকে যদি দেখি, দেখো তো একটা সিঙ্গেল চার্জ দেখবা, দেখো তো বুঝো কিনা যে এই লাইন বরাবর যে চার্জ গুলো আছে এটার কয়টা চার্জ বলে মনে হবে? একটা। আর যখন জাস্ট একটা চার্জ বলে মনে হবে, এটা থেকে কিভাবে বলরেখা বের হবে, কিভাবে ফ্লাক্স বের হবে? এরকম দিকে না? এরকম ভাবে বের হবে না? এখন আমরা বলো তো, আমরা যেটা ধারণা, আমরা আসলে কোনটা কোনটা আঁকছি কেউ কি বলতে পারবা? এইখানে আসলে কোন জিনিসটা কোন জিনিসটা আঁকছি? আমরা কি বলতে পারি এইটা আর এইটা আঁকছি, দেখো তো এইটা আর এটা আঁকছি, দেখো তো বুঝো কিনা? এই যে গ্রিন কালারের যে দুটা, শুধু এই দুটো আঁকছি, আমরা কি এগুলো আঁকছি যে সাইডের গুলো আঁকি নাই? তাহলে এটা দেখলে মনে হইতেছে আমাদের কি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র বোধ হয়। কিন্তু এখন তোমরা কি বুঝতেছো, এই জায়গায় কাছে কাছে বলরেখার ঘনত্ব আর দূরে দূরে বলরেখার ঘনত্ব আসলে সেম না। যত দূরে যাবা ডেনসিটি অফ ফ্লাক্স কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে ই এর ভ্যালু আমি বলতে পারি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি বলতো, আর বা ই বাড়বে যদি আর কমে, অথবা আর বাড়লে ই এর ভ্যালু কি হয়ে যাবে বলতো, কমে যাবে। তাহলে ইটা কি এভরিওয়্যার ইউনিফর্ম? অ্যান্সার হচ্ছে না। কিন্তু একটা কথা সবাই দেখো তো বলতে পারি কিনা, আমি যদি এরকম একটা সারফেস নেই, এরকম একটা সারফেস নিলে কি হবে বলতে পারবা? এরকম একটা সারফেসের সব জায়গায় কিন্তু ফ্লাক্সের ডেনসিটি কি বলতো, সেম। তাহলে কোন সাইডে এরকম একটা সার্কেল হইতে হবে, কেউ কি বলতে পারবা কোন সাইড থেকে দেখতে একটা সার্কেল হইতে হবে সারফেসটাকে? স্যার একটা সিলিন্ডার নিলে হয়ে যাবে না? এক্স্যাক্টলি, দেখো তোমরা কিন্তু নিজেরাই বুঝে ফেলাইছো, এখানে একটা সার্কেল হইতে হবে না এরকম? And একটা সার্কেল তো এদিক থেকে দেখলে, কিন্তু তুমি যদি এরকম পুরো অংশের জন্য আঁকতে পারো সার্কেল 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 সার্কেল, অসংখ্য সার্কেল হইতে হবে না? এই অসংখ্য সার্কেল পরপর যখন থাকবে ইট উইল বিকাম এ সিলিন্ডার। তাহলে হাউ শুড বি দ্য গাউসিয়ান সারফেস? অ্যান্সার হচ্ছে ইট শুড বি এ সিলিন্ড্রিক্যাল সারফেস। এখন দেখো 3 ডাইমেনশনাল যেহেতু আঁকতেছি, সো আমাদের একটু অ্যাকোমোডেট করতে হবে, যেমন আমরা এইভাবে করে আঁকতে পারি, তাই না?
আবার এমন আঁকতে হবে যে কি কোনটাকে ধারণ করতে হবে, যে পয়েন্টে ই বের করতেছি ওটাকে তো ধারণ করতে হবে, তাই না? তাহলে দেখো তো আমরা কি এরকম ধরতে পারি কিনা, সরি, সব ইয়েলো কালার দিয়ে লিখি। দেখো তো সবাই বুঝতেছি কিনা, দিস শুড বি দা গাউসিয়ান সারফেস। যেই পয়েন্টে আমরা ই বের করতে চাচ্ছি এই পয়েন্টটা কিন্তু এই গাউসিয়ান সারফেসের উপরে আছে, ঠিক আছে? তাহলে যেই পয়েন্টে ই বের করতে বলতেছি গাউসিয়ান সারফেস ওই পয়েন্টটাকে হোল্ড করছে, এবং আমরা দেখতেছি ইজ এ কি বলতো সিলিন্ডার। বলতো কোন কোন জায়গায় প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেম? আমরা কি বলতে পারি এই প্রত্যেকটা পয়েন্টে কি বলতো, এই প্রত্যেকটা জায়গায় ই কি বলতো সেম, আবার এই প্রত্যেকটা জায়গায়ও ই কি বলতো সেম। শুধুমাত্র একটা ঝামেলা আছে, এই যে এই সারফেস আর ওই সারফেস দুটো সার্কেল, যে এদের ভিতর দিয়ে কিন্তু বলরেখা যাচ্ছে না, এদের প্যারালালি বলরেখাগুলো চলে যাচ্ছে, ফ্লাক্স গুলা চলে যাচ্ছে, ঠিক আছে? সো অ্যাঙ্গেলের কথা যদি একটু বলি, আমরা অ্যাঙ্গেলটা কি হবে একটু দেখি আমরা। যেমন আমরা যদি বলি এইখানে ডিএ টা কোন দিক বরাবর আছে বলো তো, এই জায়গার যে এরিয়া ভেক্টর এদিক বরাবর আছে না, এটা ডিএ ভেক্টর। আবার ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি যদি বলি, ইন্টেন্সিটিটাও কি বলতো এই সেম ডিরেকশনে আছে, তাহলে থিটার ভ্যালু কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। আমরা জানি সারফেসের সাথে পারপেন্ডিকুলার বা লম্ব ভাবে থাকে, তাহলে এইখানেও একই কথা, ডিএ ভেক্টরটা কোন দিক বরাবর? এই দিক বরাবর। আবার ইটাও কোন দিকে রয়েছে বলতো, আমরা বলরেখাগুলোও কি ফ্লাক্স গুলাকে নিচে যেতে দেখতেছি, তাহলে ই আর ডিএ পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 0। তাহলে আমাদের আরেকটা জিনিস হয়ে গেছে যে থিটাটা যে কি রাখা দরকার ছিল, সেম, অথবা দুইটা বা তিনটা এরকম। যেমন এইখানে আবার থিটাটা আলাদা হবে। দেখো তো এই সার্কেলের জন্য ডিএ ভেক্টর এরিয়া ভেক্টরটা কি লম্ব বরাবর হওয়া উচিত না বাইরের দিকে? বলতো ই তার সাথে কত অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি। আবার এইখানেও বলতো ডিএ ভেক্টরের সাথে ই কত অ্যাঙ্গেলে থাকবে? এইখানেও 90 ডিগ্রিতে থাকবে। তাহলে কয়টা সারফেস আমরা একটু ভাগ করি দেখো। যেমন আমরা কি বলতে পারি, দিস ইজ সারফেস নাম্বার 1, দিস ইজ সারফেস নাম্বার হচ্ছে কি বলতো 2, and this circle is another surface which is কি 3। তাহলে টোটাল হাউ মেনি সারফেসেস উই হ্যাভ? টোটাল কয়টা আলাদা সারফেস ধরতে হয়? 3টা। একটা সারফেসে বলতে পারি 0 ডিগ্রি অ্যাঙ্গেল 2 নাম্বার সারফেসে, আর 1 আর 3 এর জন্য থিটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলতো? 90 ডিগ্রি। এটাই তো আমাদের দরকার ছিল, যে আমরা মানে অনলি ফিউ থিটা যাতে আমাদের নিয়ে ডিল করা লাগে, ঠিক আছে? এই সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা? আমি এই ক্লাসটা আগেও বলি, আমি অনেকবার পড়াইছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই সেম টপিকটা ডিজিটাল বোর্ডে পড়াইতেছি, এন্ড দিস ইজ রিয়েলি ফান আমার কাছে মনে হইতেছে, ঠিক আছে? আঁকা টাকার ক্ষেত্রে আই এম হ্যাভিং ফান, ঠিক আছে? ভাইয়া 1 আর 3 তে 90 ডিগ্রি হলো কি করে? 1 আর 3 90 ডিগ্রি, কারণ তোমাদের মনে আছে আমরা বলছিলাম আহ, যে এরিয়া ভেক্টর সবসময় সারফেসের পারপেন্ডিকুলার লম্ব ভাবে থাকে। যেমন এই সারফেসের এরিয়া ভেক্টর হচ্ছে তোমাদের দিকে, এই সারফেসের এরিয়া হচ্ছে এই দিকে। তাহলে এখন তুমি চিন্তা করো তো, দিস ইজ দ্য সিলিন্ডার উই আর টকিং অ্যাবাউট, রাইট? দিস ইজ দ্য সিলিন্ডার। সো এই সিলিন্ডারের ক্ষেত্রে এই যে যে কার্ভ সারফেস, এটার এরিয়া ভেক্টর তো লম্ব বরাবর আউটওয়ার্ড হবে, ঠিক না? এইদিকে ই, আবার এইদিকে কি এরিয়া ভেক্টর, তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 0। আর এই যে যে সার্কুলার শেপের এরিয়াটা আছে এটা কত কোন দিকে থাকবে? এরিয়া ভেক্টরটা এদিকে, তাহলে এটা হবে ডিএ, আর এটা হবে কি বলতো এইদিকে বলরেখাগুলো ছিল, তাহলে এটা হচ্ছে ই, এটা হচ্ছে কি বলতো ডিএ। একটা জিনিস খেয়াল রাখো, এইদিকে কিন্তু আমাদের ডটেড লাইন ছিল, মানে এদিকে আরো চার্জ আছে, আমি কিন্তু সব চার্জ নিয়ে কাজ করি নাই, কিছু চার্জ বাদ দিছি বামের ডানে, কারণ ইনফাইনাইট সংখ্যক চার্জ থাকলে তুমি সবার নিয়ে কাজ করার দরকার নেই, ইনফ্যাক্ট লাগবেও না, কারণ ইট উইল অল ডিপেন্ড অন চার্জের ডেন্সিটি কেমন। আসলে লাইন চার্জ ডেন্সিটি নামে একটা জিনিস আছে, ওটার উপর ডিপেন্ড করবে। সো তুমি যদি আরো বড় নিতা, আরো বড় নিলে বলতো ওই সারফেস এরিয়া বাইরে যেত, কারণ সিলিন্ডারের সাইজ বড় হইতো, তখন যে ইন্টেন্সিটি বের হইতো। আর একটু ছোট নিলেও যে ইন্টেন্সিটি বের হবে, এটা কি হবে না বলতো? আলাদা হবে না। দেখবো আমরা একটু পরে কেন আলাদা হবে না। বাট তার আগে যেই কোশ্চেন করছিলা এরিয়া ভেক্টর আর ই ভেক্টর মধ্যবর্তী কোণ 90, এখানেও আছে, আবার এখানেও কিন্তু আছে এরিয়া ভেক্টর আর ই ভেক্টর 90 ডিগ্রি। এই বুঝতে পারছি যে কোশ্চেনটা করেছেন? জি ভাইয়া। গ্রেট। স্যার এই বোর্ডটা মেইন একটা কোশ্চেন আছে কি? হ্যাঁ বলো, তাকে কিছু বলতে চাচ্ছিলা? স্যার ওই যে বোর্ডটা বলতেছিলেন যে বোর্ডে ক্লাস নিয়ে মজা পাচ্ছেন স্যার, এটা মেইন রুমে নিয়ে যান স্যার তাহলে। মেইন রুমে, হ্যাঁ ভালো বলছো। দেখি উইল হ্যাভ অ্যানাদার ওয়ান ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, ঠিক আছে?
থাক কাইটা দিছি। আচ্ছা ওকে, এখন যদি আমরা একটু পর্যন্ত তুলে থাকি, দেখো তো এখন আমরা এটাকে বের করার জন্য এই স্টাইলে বের করতে পারি কিনা। ইকরার মনে হয় একটা কোয়েশ্চেন ছিল, তুমি করতে চাচ্ছিলা। প্লিজ নো মোর। তো চলো আমরা কি এবার এইভাবে লিখতে পারি যে ই ডট ডিএ আমাদের কি যেন ছিল, কিউ এন ক্লোজ ডিভাইডেড বাই এপসিলন। এখন আসো, আমাদের এইখানে এন ক্লোজ চার্জ শুধু কোনটুকু হবে, কেউ কি বলতে পারবা? এন ক্লোজ চার্জ কি পুরাটা হবে নাকি জাস্ট এইটুকু হবে বলো তো? দেখো তো এই চার্জটুকু পুরো সারফেসের ভিতরে রয়েছে, তাহলে এই চার্জটুকুকে আমরা কি ধরে নিতে পারি বলো তো? কিউ এন ক্লোজ। আমি ধরে নিতে পারি না যে এই অংশটুকুর লেন্থ, এই অংশটুকুর লেন্থ হচ্ছে কত বলো তো? আমি কি পুরা লেন্থ নিয়ে কাজ করছি? এটা তো ইনফাইনাইট লেন্থের চার্জ, আমি কি পুরা লেন্থ নিয়ে কাজ করছি? পুরা দৈর্ঘ্য তো ধরি নেই, কতটুকু দৈর্ঘ্য ধরছি এল, যার ভিতরে কতটুকু চার্জ আছে, কিউ এন ক্লোজড এর ভ্যালু ধরে নিলাম হচ্ছে কতটুকু আছে, ধরো কিউ পরিমাণ রয়েছে আমার এই ভিতরে, কিউ টোটাল চার্জ আরো বেশি, ক্যাপিটাল কিউ ধরো, আমি তার থেকে একটা ছোট পার্ট নিয়ে চিন্তা করতেছি, তাহলে এন ক্লোজ চার্জ হচ্ছে স্মল কিউ। এর অবস্থা রে, এতবার ফোন আসলে তো সমস্যা। আচ্ছা ওকে, তাহলে দেখো এবার আমরা এই যে ই ডট ডিএ এটাকে আমরা দেখো 3 ভাগে ভাগ করে লিখতেছি। ই ডিএ কস থিটা 1 নাম্বার সারফেসের জন্য, যে আমাদের তিনটা সারফেস ছিল তাই না, আমরা এটাকে একটু রোমান 1 লিখি, এটাকে রোমান 2 লিখি, আর এটাকে রোমান 3 লিখি। তাহলে দেখো তো এভাবে লেখা যায় কিনা, ই ডিএ কস থিটা 1 নাম্বার সারফেসের জন্য। আমরা তো জানি যে ইন্টিগ্রেশনকে ভাগ ভাগ করে করা যায়, যদি অনেক বড় ইন্টিগ্রেশন হয় তুমি ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারো, যেমন লিমিট 0 থেকে 10, তুমি চাইলে কিন্তু 0 থেকে 5, 5 থেকে কি করতে পারো বলো তো, 10 এভাবে করে চেঞ্জ করতে পারো। সেখানে আমরা তাই করলাম, এটা হচ্ছে 2 নাম্বার সারফেস cos থিটা প্লাস কি হবে ই ডিএ 3 নাম্বার সারফেস cos থিটা ইকুয়ালস টু কি হবে বলো তো আমাদের, কিউ বাই এপসাইলন নট। কিউ কেন, এনক্লোজ চার্জ আমাদের আসছে কিউ। এখন দেখো তো সবাই বুঝো কিনা কোন থিটাটার ভ্যালু কত করে হবে, আমরা যদি একটু দেখাই। 1 নাম্বার সারফেসের জন্য থিটা কত হবে 90, 3 নাম্বার সারফেসের জন্য কত হবে 90। তাহলে এই পুরো পার্টটা কি জিরো হয়ে যাবে না? এই পুরো পার্টটাও জিরো হয়ে যাবে, কারণ cos 90 এর ভ্যালু হচ্ছে কি জিরো। তাহলে আমাদের দিন শেষে থাকবে কি বলতো, দিন শেষে থাকবে হচ্ছে শুধু 2 নাম্বারটা ই ডিএ cos কত ডিগ্রি, এটা আবার cos কত ডিগ্রি মনে আছে তো, cos 0 ডিগ্রি না, আমরা দেখছি না যে এখানে এভরিওয়্যার হচ্ছে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ইকুয়ালস টু কিউ বাই কি বলতো এপসাইলন নট। সরি এখন একটু ল্যাগ করা শুরু করছে আসলে আমাদের, অনেকগুলা পেজ হয়ে গেলে একটু ল্যাগ করে। ইটাকে কি বাইরে নিয়ে যেতে পারি বলতো, কেন বাইরে নিয়ে গেলাম? কারণ এই যে কার্ভ সারফেস এখানে সব জায়গায় এর ভ্যালু কি বলতো সেম, cos 0 এর ভ্যালু কত বলতো 1, তাহলে শুধু থাকবে কি বলতো ডিএ কিউ বাই এপসাইলন নট। কে আমাকে বলতে পারবে যারা অনলাইনে আসো যে ইন্টিগ্রেশন অফ দিস কার্ভ সারফেস, এই কার্ভ সারফেসের এরিয়াটা কত হবে, এই বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে? বক্রতলের ক্ষেত্রফল, কার্ভ সারফেসের এরিয়া, সারফেস এরিয়া খেয়াল রাখো, পাই আর এইচ So 2 2 pi pi r r তারপর into r plus h. পাই না ওইটা স্কয়ার 2 হবে পাই না? আর ইনটু আর প্লাস এইচ হচ্ছে টোটাল এরিয়া, এই দুটো সার্কেল সহ 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। So এই 2 যে pi লাস্ট r h. না প্লিজ কথা, ইনফ্যাক্ট কে যে এমনি কথা কইছে আমার ভিডিও আটকে গেছিল মাঝখানে, সরি। আস্তে, তাহলে ডি এর বদলে কি লেখা যাবে, আজকে আমার এটা অনেক এডিট করা লাগবে। মাঝখানে একজন ফোন দিছে, আপনার অ্যাসিস্ট্যান্ট বলতেছেন না, ডি এর ভ্যালু হচ্ছে 2 পাই আর এল হবে এখানে, কারণ পাই আর স্কয়ার দুটা তো বাদ যাবে। এটা তো খুব সিম্পল, সিলিন্ডারের সারফেস এরিয়া কিভাবে 2 পাই আর এল হয় এটা তোমাদের জানার কথা। দেখো তো এই পার্টটুকু কত বলতে পারবা, এই সার্কেলের লেন্থটা কত 2 পাই আর, যেটাকে পরিসীমা বলে বা পেরিমিটার বলে, আর এই হাইটটা হচ্ছে ধরো এল। এখন এটা যদি জাস্ট চিন্তা করে, এটা একটা কাগজকে বেন্ড করে ধরো আমি কি বলে সিলিন্ডারটা বানাইছিলাম, এখন যদি কাগজটাকে এই বরাবর কাটা ফেলাই, তাহলে যে অংশটা তৈরি হবে এটাকে যদি আনফোল্ড করি, আনফোল্ড করলে কি এরকম তৈরি হবে না জিনিসটা? দেখো তো বুঝো কিনা যে একটা কাগজ ছিল, এটাকে একদম আমরা
প্র্যাকটিক্যালি দেখাতে পারি। এটা হচ্ছে আমাদের সেই কাগজটা যেটাকে আমি একটা সিলিন্ডার শেপ দিছিলাম, এই যে সিলিন্ডার শেপ দিছিলাম, এইটুকু কত 2πr, এইটুকু হচ্ছে এল। এখন যদি এটাকে খুলে ফেলি তাহলে এইটুকু সেই 2πrটা দখল করছে, আর এইটুকু কি বলতো এল, আর এটা কি সেই সারফেস এরিয়াটা না, এটা সেই ক্ষেত্রফলটা। এই ক্ষেত্রফলটা কত হবে 2πr ইন্টু কি বলতো এল, তাহলে টোটাল হবে হচ্ছে 2πr এল। স্যার একজন চ্যাটে একটা কোয়েশ্চেন করতেছিল স্যার। একটু পরে দেখতেছি, দাঁড়াও তুমি আমার একটু পরে কোশ্চেনটা বলো। এটা কি হবে 2πr এল, এখানে হবে কিউ বাই এপসাইলন নট, রাইট? তো জায়গাই নাই। আচ্ছা আমরা একটু সেম পেজটাকে কপি করি, এখন এই পার্টটা একটু মুছে দিই। ভাই জানে একটা সময় দাঁড়া। আচ্ছা সমস্যা নাই, সকালে একটু উপর দিকে। আচ্ছা দেখো এই জায়গা থেকে যদি আমরা আবার একটু এদিকে আসি, ই সমান সমান কি হবে বলো, 1/2πr/l ইন্টু কিউ বাই কি বলতো এপসাইলন নট, না ঠিক না? আচ্ছা এখন আসো এটাকে একটু সাজায় লিখি, এটাকে 1/2π এপসাইলন নট লিখতে পারি, আর এটাকে লিখতে পারি হচ্ছে কিউ বাই এল, মানে এলটা আর এপসাইলন নটটা সাইড চেঞ্জ করছি। এই ফর্মে লেখার কারণটা কি, কারণ এই ফর্মটার সাথে আমরা পরিচিত। 1/4π এপসাইলন নট ছিল, এখানে কি হয়েছে বলতো 2π এপসাইলন নট। কিউ বাই আর স্কোয়ার ছিল, এখানে আর এর সাথে আর স্কোয়ারের সাথে রিলেটেড না, এখানে হচ্ছে এল এর সাথে রিলেটেড, এবং সেই এলটা কোনটা? আচ্ছা আমরা মনে হয় একটু ভুল করছি তাই না? কি কম লেখছি বলো বাম সাইডে, 2πr এপসাইলন নট। তাহলে এখানে আমরা বলতে পারি দুইটা জিনিস ম্যাটার করে, একটা হচ্ছে আর কত, মানে কত দূরে এই লাইন চার্জ থেকে কত দূরে এটা ম্যাটার করে, আর কিউ বাই এল কে একটা নামে ডাকা হয়, কিউ বাই এল কে বলে হচ্ছে, কিউ বাই এল কে বলে লাইন চার্জ ডেনসিটি, এটাকে বলে রৈখিক চার্জ ঘনত্ব, এটাকে বলে লাইন চার্জ ডেনসিটি বা রৈখিক চার্জ ঘনত্ব। তাহলে আমরা যদি এটাকে একটু মুছে ফেলি, দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি যে এই ই এর বদলে লিখতে পারি 1/2π এপসাইলন নট ল্যামডা বাই এল, ল্যামডা বাই আর, ল্যামডা বাই আর, যেখানে ল্যামডা হচ্ছে লাইন চার্জ ডেনসিটি, লাইন চার্জ ডেনসিটি, লাইন চার্জ ডেনসিটি বা রৈখিক চার্জ ঘনত্ব, রৈখিক চার্জ ঘনত্ব। আচ্ছা এরকম চার্জ ঘনত্ব অ্যাকচুয়ালি তোমরা তিনটা টাইপের পাবা, যদি উপরের মুছি, তিন টাইপের চার্জ ঘনত্ব পাওয়া যায়। যেমন কখনো যদি তুমি কিউ বাই ভি পাও ভার্সেস কিউ বাই এ পাও অথবা কিউ বাই এল পাও, প্রত্যেকটাই এক ধরনের চার্জ ডেনসিটি। কোনটাকে কি ধরনের চার্জ ডেনসিটি বলে বলতে পারবা? উপরে হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি মাঝখানে, উপরে হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি, ডেনসিটি এটার ইউনিট কি হবে কুলম পার মিটার কিউব, দুই নাম্বারটা হবে কি কুলম পার মিটার স্কোয়ার, আর কিউ বাই এল হবে হচ্ছে লাইন চার্জ ডেনসিটি। এই কিউ বাই এল কে আমরা প্রকাশ করি হচ্ছে ল্যামডা দ্বারা, কিউ বাই এ কে প্রকাশ করি সিগমা দ্বারা। কিউ বাই ভি এটা আসলে পাবাই না, কত পারবা কেন যে কিউ বাই ভি আসলে খুব একটা কেন ইউজ হয় না? স্যার 3D হয়ে যায় তখন স্যার। কারণ চার্জ কি কখনো পুরো ভলিউম জুড়ে থাকে নাকি রিপালস করে বিকর্ষণ করে কি সারফেসে চলে যায় না? সো বেশিরভাগ ক্ষেত্রেই 3D অবজেক্টেও চার্জ আসলে পুরো ভলিউম জুড়ে থাকেই না, থাকে হচ্ছে কি সারফেস জুড়ে। সো এটা আসলে বের করে খুব একটা লাভ নাই, আমাদের মেইনলি সারফেসে কি পরিমাণ চার্জ আছে সেটাই ম্যাটার করে। ঠিক আছে, এই বুঝতে পারছি? ওকে ইয়েস স্যার। ভেরি নাইস। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। এখানে একটা কথা কি আমরা বলতে পারি যে ই এর ভ্যালুটা এই ডিসটেন্সের সাথে, দেখো আমরা এখানে একটা ছবি আঁকছিলাম, সরি আগের পেজে যাই, বলতো আর এর ভ্যালু এই লাইন চার্জ থেকে যদি দূরে যাও আর কাছে থাকো, ইন্টেন্সিটি কি আলাদা আলাদা হবে না? কাছে গেলে বেশি আর দূরে গেলে
কম, তাহলে এখানে তো আর এর উপর ডিপেন্ড করে কত দূরে আসো, তাই না? এখানেও কি আমরা তাই পাইলাম না? দেখো তো যে এখানে আর এর ভ্যালু যত বাড়বে ইন্টেন্সিটি তত কি হবে বলো তো, কমবে। তাহলে লাইন চার্জ থেকে দ্য ফার্দার ইউ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য লাইন চার্জ ইন্টেন্সিটি রিডিউসেস। রৈখিক চার্জ থেকে যত দূরে যাবা ইন্টেন্সিটি বা প্রাবল্য তত কি হতে থাকবে বলো তো, কমতে থাকবে। ঠিক আছে, এই সেম জিনিসটা আমরা একটু পরে যখন প্লেট চার্জ দেখবো, দেখবা প্লেট চার্জে থিংস আর ডিফারেন্ট। ঠিক আছে, সো চলো আমরা প্লেট চার্জটা দেখি। সবাই কি এ পর্যন্ত তুলছি? তাহলে চলো আমরা লিখি ইন্টেন্সিটি ফর প্লেট চার্জ। ইন্টেন্সিটি ফর প্লেট চার্জ আচ্ছা, প্লেট ভাইয়া, চার্জ, আগের পেজটা একবার একটু দেখানো যাবে? একটা মিনিট। প্লেট চার্জের জন্য তড়িৎ প্রাবল্য, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা প্লেট চার্জ, চলো আমরা একটা প্লেট আঁকা ফেলাই সবাই। এখানে কি প্লেট আকার? ইয়েস, প্লেট আকার হয়ে আছে। হুম। খালি হাতে আঁকি। ধরো এটা একটা প্লেট, এই প্লেট চার্জে কিছু প্লেটের মধ্যে কিছু পরিমাণ হচ্ছে চার্জ আছে। প্লেট ভিতরে 2D হয়ে যাবে। প্লেট, হ্যাঁ 2D প্লেট, মানে প্লেটের প্লেট 2D ঠিক আছে, কিন্তু গাউসিয়ান সারফেস তো আমি প্লেট ধরতেছি না। প্লেট 2 ডাইমেনশনাল, লাইন চার্জ তো 1 ডাইমেনশনাল, তাই না? কিন্তু আমরা তো আর সারফেস, আমরা হ্যাঁ গাউসিয়ান সারফেস ধরবো 3 ডাইমেনশনাল। ঠিক আছে, এখন আসো ধরো এখানে কিছু পরিমাণ চার্জ রয়েছে, আমরা চার্জ গুলাকে ধরো এই কালার দিয়ে দেখাই, পজিটিভ 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 পজিটিভ। তোমাদের মনে আছে আমরা যেদিন ক্যাপাসিটরের অ্যানিমেশন দেখতেছিলাম, এরকম ছিল না চার্জ গুলা? একটাতে প্লাস আর একটাতে কি ছিল বলতো, মাইনাস চার্জ। কে বলতে হবে যে এখান থেকে ধরো তোমাকে যদি কখনো বলে এখান থেকে আর দূরে কোন একটা পয়েন্ট, এখান থেকে আর দূরে কোন একটা পয়েন্টে ইন্টেন্সিটি প্রাবল্য বের করতে বললো, বের করতে বললো। এখন এই পয়েন্ট দিয়ে যায় এমন একটা গাউসিয়ান সারফেস চয়েস করতে হবে। গাউসিয়ান সারফেস চয়েস করার জন্য কি করতে হয়? এর ভ্যালু সেম থাকতে হবে, থিটার ভ্যালু একটা বা দুইটা হইতে হবে। তো সেম কি সেম না এটা বোঝার জন্য কি করি আমরা বলো তো, একটা বলরেখা বা ফ্লাক্সের ছবি আঁকি, ঠিক না? ফ্লাক্স গুলা কিরকম হবে আমরা যদি এখান থেকে দেখাই, দেখো তো অনেকটা কিরকম হওয়া উচিত কিনা। এই না, হয় নাই। আচ্ছা, তো চলো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, খালি হাতে ড্র করবো ভালো। এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, একটা। তোমরা কি বুঝতেছো তো? সব এরকম আসবে, এরকম আরো অনেক বলরেখা আসলে তৈরি হয়েছে, সবগুলো আসলে দেখাচ্ছিও না আমরা। এটা হচ্ছে লেফট সাইডে হইলো। রাইট সাইডের কথা একটু বলো তো কি হবে? রাইট সাইডেও কি সেম ধরনের ঘটনা ঘটবে? তাহলে রাইট সাইডেও কি এভাবে বলরেখা তৈরি হবে? স্যার এটা কিউব নিব, রাইট? এইবার কি নিলে ভালো হয় বলো? স্যার কিউব। কেউ একজন বলতেছে কিউব, বাট কিউব নিলেও হয়, শোয়ানো সিলিন্ডার নিলেও হয়। শোয়ানো সিলিন্ডার নিলেও হয়, কেন আমি একটু বলি। আচ্ছা তার আগে সবাই এই ছবিটা যদি আইকা থাকি, কেউ কি আমরা বলতে পারবা এই অংশ দিয়ে যে ডেনসিটি, এই অংশে দিয়ে যে ডেনসিটি, এটা কি আলাদা না সেম মনে হচ্ছে? কাছে যে ডেনসিটি, দূরে যে ডেনসিটি, এটা কি আলাদা মনে হচ্ছে না সেম মনে হচ্ছে? সেম। তাহলে এইখানে ইন্টেন্সিটি কাছে বেশি না দূরে বেশি, নাকি একই রকম? আমি বলতে পারি এবার ইন্টেন্সিটি ইকুয়েশনে বা প্রাবল্যের ইকুয়েশনে কোনো আর থাকবে না।
কারণ কি বলতো, ডাজ ইট ম্যাটার অন আর, আর এর ভ্যালু কম হোক বেশি হোক, ইন্টেন্সিটি সব জায়গায় কি বলতো সেম। আমি তাহলে এখান থেকে এটা বলতে পারি, যেহেতু প্যারালাল লাইন্স, তাহলে আমরা বলতে পারি যে ই শুড নট বি এ ফাংশন অফ কি বলতো আর। তাহলে ই ইজ নট এ ফাংশন অফ কি বলতো আর, আর এর ভ্যালুর সাথে চেঞ্জ হবে না। যা ছবি এঁকে বুঝে গেছি। এবার চলো আমরা তোমাদের কিউব ধরে করলেও কোনো সমস্যা নাই, যেহেতু বইয়ের মধ্যে সিলিন্ডার, আগের বার তো আমরা শোয়ানো সিলিন্ডারই আঁকছিলাম, এবার আসলে শোয়ানো সিলিন্ডারই আঁকতেছি। সো দেখো সিলিন্ডারটা কিভাবে আঁকি আমরা। যেই পয়েন্ট, কোন পয়েন্ট জানি, এই পয়েন্ট, তাই না? তাহলে এই পয়েন্ট দিয়ে যাবে এরকম একটা সিলিন্ডার আমরা আঁকতেছি। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করি। তাহলে দেখো তো আমাদের এইটা কি সিলিন্ডার হয় কিনা। দেখো তো ওই শোয়ানো একটা সিলিন্ডার রাখলাম, কোন পয়েন্টে ই বের করতে বলছিল, এরকম একটা পয়েন্টে ই বের করতে বলছিল না? এই পয়েন্টটা এবার কার উপরে পড়ছে বলো তো যায়? এটা আমার আর, ঠিক না? এটা কোন পয়েন্টের উপর, কোন সারফেসের উপরে যায় পড়ছে? এবার কি আর কার্ভ সারফেসের উপর যায় পড়ছে, নাকি সার্কেল বা বৃত্তর উপর যায় পড়ছে, তাই না? আচ্ছা, এবার কি আমাকে বলতে পারবা যে এইখানে যদি আমরা ডিএ ভেক্টর গুলাকে দেখাই, এইখানকার এরিয়া ভেক্টর গুলা কি উপরের দিকে না? উপরের দিকে না? আর ই তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90। তাহলে এখানে আছে 90, এটা কোন সারফেসের জন্য? কার্ভ সারফেসের জন্য। আমরা বলতে পারি এরিয়া ভেক্টর আর ই ভেক্টর পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90। কিন্তু এটার কথা যদি চিন্তা করো একটু, দেখো তো এটার ক্ষেত্রে এরিয়া ভেক্টর কোন দিক বরাবর আছে? এদিক বরাবর আছে ডিএ ভেক্টর। আবার ই এর ডিরেকশনও কি বলতো সেম দিকে। তাহলে এখানে থিটার ভ্যালু কত ডিগ্রি বলতো? 0 ডিগ্রি। আগেরটা ঠিক উল্টাটা হচ্ছে, খেয়াল করছো? তাহলে এবারও আমরা কয়টা তোমার সারফেস ধরে নিতে পারি? এই সারফেসটাকে 1 নাম্বার সারফেস, এই যে কার্ভ সারফেস এটাকে কি বলতে পারি বলতো? 2 নাম্বার সারফেস। আর এটাকে কি ধরতে পারি? 3 নাম্বার সারফেস। ঠিক আছে? এই কালিগুলা ভালো না, এই জন্য আমি কম ইউজ করি। চোখে লাগতেছে না একটু? দূর থেকে মনে হয় একই লাগে, দূর থেকে ওকে। এখন বলো তাহলে আমাদের গাউসিয়ান সারফেস চুজ করা শেষ। আমি কি বলতে পারি ই এর ভ্যালু এই জায়গায় যা, এই জায়গায় কি বলতো সেম, কারণ একই পরিমাণ দূরে নিছি। এদিকে যদি আর দূরে নিয়ে থাকি ওইদিকেও কি আর দূরে নিছি। এই জায়গায় ই এর ভ্যালু কি প্যারালাল লাইনের জন্য কি বলতে পারি বলতো? সেম। আর দূরে নেই কাছে নেই, ব্যাপার ম্যাটার করে না, কারণ ফ্লাক্সের ডেনসিটি সব জায়গায় কি বলতো same। তাহলে দেখো আগের মতো আমরা ওইটা করি, ইন্টিগ্রেশন কি করব, ই ডট ডিএ, এটাকে আমরা কয় ভাগে ভাগ করে লিখতে পারবো বলো? ইউ এনক্লোজ বাই এপসাইলন নট। তাহলে ই ডিএ কস, একবারে লিখি, একটা হচ্ছে 0 ডিগ্রি 1 নাম্বার সারফেসের জন্য 0, প্লাস ই ডিএ কস 90, এটা হচ্ছে 2 নাম্বার সারফেসের জন্য 90, প্লাস ই ডিএ কস আবারও 0 ডিগ্রি, এটা হচ্ছে 3 নাম্বার সারফেসের জন্য, রাইট? আর কিউ এনক্লোজ কে ধরে নেওয়া যায়, কেউ কি বলতে পারো এখানে এনক্লোজ চার্জ কোনটুকু হবে? এই সারফেসের ভিতরে শুধু কোন চার্জটুকু রয়েছে? এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের সারফেসের মধ্যে শুধু কোন চার্জটুকু রয়েছে? এনিওয়ান? along the circular surface. আচ্ছা দেখো আমি দেখাই, তোমরা বুঝো কিনা। হ্যাঁ, দেখো তো এই অংশটুকু রয়েছে কিনা শুধু, মানে এটা তো সিলিন্ডার তাই না? এই দিক দিয়ে কাট করে যাওয়া অংশটাও কি এটা সার্কেল হবে না? একটা চিন্তা করো তো, এটা তো একটা প্লেট, এই প্লেটটা যদি সিলিন্ডারকে কাট করে তাহলে কাট করা অংশটা কেমন হবে বলো তো? একটা সার্কেল হবে, সার্কুলার হবে। তাহলে শুধুমাত্র এই জায়গায় আমার বলতে পারি এনক্লোজ চার্জ থাকবে। ধরো এই জায়গাটায় কি থাকবে বলো তো? কিউ এনক্লোজ হচ্ছে শুধুমাত্র এর ভিতরে যে অংশটুকু রয়েছে কিউ এনক্লোজ। আমি ধরে নিলাম কতটুকু পরিমাণ চার্জ এখানে রয়েছে বলো তো? কিউ। এটা কেমন ধরনের এরিয়া?
এইখানের এরিয়া যদি এ হয়ে থাকে, এটা দেখো তো, এটার এরিয়া যদি এ হয়ে থাকে, এইটার এরিয়া যদি আমরা এ ধরে নেই, তাহলে বলো তো এইখানেও কতটুকু এরিয়া আছে? এরিয়া হচ্ছে এ। তাহলে সবাই দেখো, বুঝো কিনা, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড যে এরিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, এই এরিয়াও একটা সার্কুলার এরিয়া, এই এরিয়াও একটা সার্কুলার এরিয়া, তাহলে দুইটা সার্কুলার এরিয়ার ভ্যালু কি হবে বলো তো? সেম, বৃত্তটা সেম হবে, পাই আর স্কোয়ারের সমান, ঠিক আছে? এখন আসো আমরা তাহলে দেখো এইটাকে লিখতে পারি কিউ বাই এপসাইলন নট, কারণ আমাদের এনক্লোজ চার্জ হচ্ছে কিউ। সবাই যদি এটুকু পর্যন্ত বুঝি, কোনটা কোনটাকে জিরো লেখা যাবে দেখো তো, এটা হচ্ছে জিরো। এটাকে কি লেখা যাবে? এটা তো ই বাইর করে নিয়ে আসতে পারবো, তাহলে ই বাইরে যাবে, ভিতরে শুধু কি থাকবে বলতো? ডিএ প্লাস, এখানেও কি হবে বলতো? ই বাইরে যাবে, ভিতরে শুধু কি থাকবে? ডিএ। কিউ বাই কি হচ্ছে বলতো? এপসাইলন নট, বা এটাকে কি লেখা যায়? 2 ই ইন্টু এ লেখা যায়। এখানে এরিয়া কি আমরা মনে আছে বলছিলাম, এই সার্কেলের পুরা ডিএ গুলাকে এক করলে কতটুকু এরিয়া পাওয়া যায় বলতো? এটা কি বলতো? পাই আর স্কোয়ারের সমান না? তাহলে এই এরিয়াটা পাই আর স্কোয়ার, তাহলে এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএ গুলাকে যোগ করলে এই সার্কেলটাই পাবো। সার্কেলের টোটাল এরিয়াকে আমরা কি দ্বারা লিখছি বলতো? এ দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? এই এ আর এই এ আবার কি বলতো? সেম। আচ্ছা, একটা জিনিস সবাই দেখো তো, বুঝো কিনা, এই প্লেটে টোটাল চার্জ যদি বড় কিউ হয়, আর এইখানে যদি টোটাল এরিয়া নেই, ইকুয়ালস টু কি স্মল কিউ বাই এই সার্কুলার এরিয়া? এটা কি লেখা যায়? দেখো, পুরা প্লেটটাতে যে চার্জের ডেনসিটি থাকবে, এই ছোট্ট সার্কেলেও চার্জের ডেনসিটি কি হওয়া উচিত? সেম, কারণ একই তো সারফেস, সারফেস চার্জ ডেনসিটি কি হওয়া উচিত? সেম। তাহলে তুমি বড় এরিয়া নাও, চার্জ ডেনসিটি যা হবে, ছোট এরিয়াও যদি নেই, চার্জ ডেনসিটি কি থাকবে বলতো? সেম। অ্যামাউন্ট অফ চার্জ ক্যান ভ্যারি, চার্জের পরিমাণ ভ্যারি করতে পারে, কিন্তু ছোট এরিয়াতে ছোট চার্জ যে ডেনসিটি, ছোট বাই ছোট, আর বড় এরিয়াতে কি বড় বাই বড়, রেশিও কি থাকবে বলতো? অনুপাতটা আসলে সেমই থাকবে। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি বলতো? সিগমা নামে রাখি না আমরা? মনে আছে কিউ বাই এ কে কি নামে রাখি? সিগমা নামে রাখি। এটাকে বলে সারফেস চার্জ ডেনসিটি। হ্যাঁ বলো। স্যার, ইন্টিগ্রেশন করার সময় আপনি প্রত্যেকবার মানে তিনটাই নিতেছেন কেন? চারটা আহ, চারটা তো, চারটা ডিফারেন্ট সারফেস তো এখানে নাই আসলে। কয়টা আলাদা আলাদা রকম দেখতে সারফেস আছে? তিনটা আছে, এই জন্য তিনটা নিচ্ছি। দুইটা না, একটা 0 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি, তাহলে দুইটা। মানে এই দুইটা 0 ডিগ্রি হইলেও এই এরিয়া তো, এইটার এরিয়া যদি এ হয়, তাহলে ওইটার এরিয়া এ, তাহলে টোয়াইসে একবারে নিলে একটা নিতে পারতাম। মানে তুমি এখানে একটা নিলে পরে যেটা করতে হইতো, টোটাল এরিয়া নিতে হইতো দুইটা পাই আর স্কোয়ার, কারণ এদিকে একটা পাই আর স্কোয়ার, ওইদিকে একটা পাই আর স্কোয়ার, দিয়ে পাই আর স্কোয়ারকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, তখন আলটিমেটলি 2a আসতো। সো তুমি আসলে এই দুইটাকে মিলে একটা কম্বাইন্ড সারফেস ধরলে এরিয়াটা বাড়তো আর কি। আচ্ছা, আর এদিকে কি আসছে বলো? কিউ বাই এপসাইলন নট। আমরা এটাকে একটু কপি করি, তাহলে দেখো তো, আহ এই পরের লাইনে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি কিনা? দেখো তো, এখানে 2e a সমান সমান কি ছিল? কিউ বাই এপসাইলন নট। তাহলে ই সমান সমান কি হবে বলো তো? কিউ বাই 2a এপসাইলন নট। আচ্ছা, কিউ বাই এ কে কি লেখা যায়? সিগমা বাই 2 এপসাইলন নট। মনে আছে কিউ বাই এ কে আমরা সারফেস চার্জ ডেনসিটি বলি, তাহলে ই সমান সমান হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ফর প্লেট চার্জ। তাহলে বলতে পারি প্লেট চার্জের আশেপাশে ইন্টেন্সিটি কত হবে, প্রাবল্য কত হবে? দেখো এখানে কোনো আর নাই, খেয়াল করছো? এখানে কোনো ডিস্টেন্স আছে, আমরা একটা ডিস্টেন্স ধরছিলাম না এই জায়গা থেকে আর দূরে, এই আরটা কিন্তু ম্যাটার করলো না দেখছে। তার মানে কত দূরে আসলে আসো সেটার উপর ডিপেন্ড করে না যে ইন্টেন্সিটি বেশি হবে না কম হবে। কিসের উপর ডিপেন্ড করে? সারফেসের চার্জ যেটা রয়েছে ওটা ডেন্সিটি কি কম না বেশি? যত বেশি ডেন্সিটি হবে তত বেশি ইন্টেন্সিটি হবে। আর মাধ্যমের উপর ডিপেন্ড করবে, মিডিয়ামের উপর, ঠিক আছে? স্যার এইগুলা কি ডাইরেক্ট ফর্মুলা নাকি স্যার জাস্ট হ্যাঁ, ডেরিভেটিভ লিখলাম? আমরা যখন ম্যাথ করব তখন এই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করতে হবে। যেমন ভিকর্ন নেসায় এটার কোশ্চেন দিয়ে ডাইরেক্ট ম্যাথ দিছিল, তবে ওখানে প্লেট ছিল দুইটা, পাশাপাশি দুইটা প্লেট থাকলে কি হবে আমরা এখনই দেখবো। বাট একটা প্লেটের জন্য ফর্মুলা তো আগে জানতে হবে, দুইটার জন্য কি হবে এটা বের করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু পরের পেজে চলে যাই, যেহেতু আমরা সময় বেশি নাই। খেয়াল করো, এবার একটা ডাইরেক্ট প্রবলেম সলভ করতে স্যার? যাচ্ছি। ইয়েস স্যার, গো অ্যাহেড। স্যার আমরা তো শুধু না 90 ডিগ্রি লিখছি।
স্যার 45 ডিগ্রি বা 30 ডিগ্রি এরকম আরো ইলেকট্রিক ফ্লাক্স তো আছে, আমরা এগুলো কেন বাদ দিচ্ছি সিলিন্ডার নেওয়ার সময়? কারণ না, ওগুলো নিতে হবে যদি ওগুলা কোনো কেস আসে, কিন্তু আমরা তো তখন সারফেসটাই চেঞ্জ করে এমন ভাবে নিব যাতে 0 আর 90টা আসে। 0 আর 90 আসলে আমাদের লাইফ ইজি হয়ে যায়, ই এর ভ্যালু গুলা কি বলতো একই রকম থাকে। এরকম খুব কম কেস হবে যেখানে তোমাকে আসলে ডিফারেন্ট অ্যাঙ্গেল নিতে হবে, হবে না যে তা না, কিন্তু আমরা এখন পর্যন্ত উই হ্যাভ বিন কি বলে লাকি যে আমাদের আইদার আসছে 0, গাউসিয়ান সারফেসের ওই কনসেপ্ট গুলা দিয়ে যে কি কি মেনটেন করতে হবে, ওই মেনটেন করার পরেও আইদার 0 আর 90 আসছে, যদি না আসে 45 নিতে হয়, তখন তোমাকে 45 নিয়ে কাজ করতে হতে পারে। 45 না কত না মানে একটা উইথ না বলো। স্যার, মানে যে লাস্টে যে প্রত্যেকটা চার্জ দিতেছে একদম ঘুরিয়ে ঘুরিয়ে তো ইলেকট্রিক ফ্লাক্স গুলো না, তো আমরা তো এটাকে একদম সোজা হবে একটা লাইন নিলাম, বাকিগুলো তো আছে, ওগুলো তো আমরা নিচ্ছি না, মানে দোজ ডোন্ট লাইন 90 ডিগ্রি অর ও এই যে এই দিকের লাইন গুলা তো আসে নাই, কথা হচ্ছে যে আমার তো সব নিয়ে কাজ করার দরকার নাই, আমার যে পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে বলছে প্রাবল্য, ওই পয়েন্টটাকে হোল্ড করতে হবে এবং গাউসিয়ান সারফেস চয়েস করতে হবে। ওইটা যদি ছোট সারফেসে হয়ে যায় তাহলে উই আর গুড, বড় সারফেস নিতে হলে আরো বড় সারফেস নিতে হবে। এর থেকেও বড় সিলিন্ডার হইতে পারতো, তাই না? এটা যদি আরো দূরে হইতো। ঠিক আছে, আবার আরেকটা জিনিস এখানে তোমার মনে মানে ভালো একটা কোশ্চেন করছো। আমি কিন্তু চাইলে এই সিলিন্ডারটাকে আরো ছোট সাইজের ধরতে পারতাম, মানে লম্বাটে ধরতে পারতাম, লম্বাটে ধরতে পারতাম চাপানো, তাতেও রেজাল্ট একই আসতো, কারণ তখন কি এরিয়া আরো কমে গেছে, চার্জের পরিমাণ আরো কমছে, কিন্তু চার্জ ডেন্সিটি কি রয়েছে বলতো, সেম রয়েছে। সো এটা আসলে তুমি কতটুকু এই বরাবর চওড়া আসলে সিলিন্ডার নিবা এটার উপর ম্যাটার করবে না, বেশি চওড়া নিলেও রেজাল্ট আসবে, কম চওড়া নিলেও আসলে রেজাল্ট তাই আসবে। আমি শিওর না যে ইকরার প্রশ্নটা কি এই রিলেটেড ছিল কিনা, বাট উই ক্যান ডিসকাস, পরেরটা হলো অফলাইন। ঠিক আছে, আমার মনে হয় আমরা একটু জাস্ট পরের পার্টটা একটু দেখে ফেলাই, আমাদের আবার পরে আর একটা ব্যাচ আছে, একটু পরে জয়েন করবে ওরা। আচ্ছা, এবার ধরো তোমাকে এরকম একটা প্রবলেম দিল যে দুইটা চার্জ আছে, এদিকেও প্লাস এদিকেও প্লাস আর এদিকে আর একটা রয়েছে। এইটার সিগমা 1 যে কথা আর এইটার সিগমা একই কথা, ধরো 1-এও না দেই আমরা, কারণ দুইটারই সিগমা সেম। সিগমা সেম মানে কি বলতে পারবা? দুইটাতে চার্জ ডেনসিটি কি বলতো, সেম। এখন কেউ বলো তো এই পয়েন্টে মাঝখানের কোন একটা পয়েন্টে ই বের করতে বললো, এখন মাঝখানের পয়েন্টে কি শুধু বামের জনের ইন্টেন্সিটি থাকবে নাকি ডানের জনেরও থাকবে? ডানের জনের থাকবে। বলরেখার গুলো চিন্তা করো, ফ্লাক্স কি দুই দিক থেকে অপোজিট দিক থেকে আসতেছে, একই রকম ভাবে আসবে, কারণ এখানেও চার্জ ডেনসিটি এখানেও চার্জ ডেনসিটি কি বলতো, সেম। বলতো তাহলে মাঝখানে একটা এটা ক্যান্সেল করে কত হওয়া উচিত, 0 হওয়া উচিত না? এবং এটাই আমরা কিভাবে দেখাতে পারি, ই নেট সমান সমান কি লিখতে পারি, E1 মাইনাস E2। যখন অপোজিট দিক থেকে আসে ইন্টেন্সিটি তখন নেট ইন্টেন্সিটি কি হবে, দুইটা সাবট্রাক্ট করতে হবে, দুইটা বিয়োগ করতে হবে, তাহলে নেট ইন্টেন্সিটি বা নেট প্রাবল্য কি হবে, দুইটা বিয়োগ করলাম। এখানে কি লেখা যায়, এটা হবে হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট মাইনাস সিগমা বাই 2 এপসাইলন, যেহেতু সিগমার ভ্যালু গুলা কি বলতো সেম, তাহলে এটা কত চলে আসতেছে বলতো, 0। সবসময় 0 নাও আসতে পারে, যেমন এটা সিগমা 1 আর এটা সিগমা 2 যদি হইতো, তাহলে বলতো কি হইতো, এখানেও কিছু পজিটিভ চার্জ, এখানেও কিছু পজিটিভ চার্জ, এটা সিগমা 1 এটা সিগমা 2, তাহলে বলো তো মাঝখানে ই নেট কি হবে? এবার কি বলতে পারি, সিগমা 1 বাই 2 এপসাইলন নট ডিফারেন্স হবে হচ্ছে সিগমা 2 বাই 2 এপসাইলন নট। সবাই কি বুঝতেছো ডিফারেন্স কেন করছি? এবার কোনটা বড় কোনটা ছোট আমি তো জানি না, এই জন্য জাস্ট ডিফারেন্স করছি, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। কে আমাকে বলতে পারবা যে আমি যদি এই লেফট সাইডে ইন্টেন্সিটি বের করতাম তাইলে কি হইতো, এই যে পজিটিভ চার্জ গুলার বাম সাইডে আছে, তাহলে বলো তো আমরা কি বিয়োগ করতাম নাকি যোগ করতাম? বাম সাইডে, বাম সাইডে বলতে পারি ও আসলে এদিকে ইন্টেন্সিটি তৈরি করছে, এও কি বলতো, এও কি একই দিকে ইন্টেন্সিটি তৈরি করছে না? তাহলে এটাকে যদি আমরা E1 বলি আর এটাকে কি বলি বলতো, আসলে এখানে একটু ভুল হয়েছে, কারণ মাঝখানে তো কোনো বলরেখা থাকবেই না, মাঝখানে তো কোনো ফ্লাক্স থাকবেই না, তাহলে এটা হচ্ছে আমাদের E2 আর প্রথমটা আমাদের কি ছিল বলতো, প্রথমটা ছিল হচ্ছে আমাদের E1, তাহলে একটা E1 একটা E2 দুইটা কি আলাদা দিকে নাকি একই দিকে হচ্ছে?
তাহলে বলো তো এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড যখন বের করতে বলবে এটা কি হবে E1 প্লাস সবাই বুঝতেছি? যদি বুঝে থাকি, সরি একটু তাড়াতাড়ি যাচ্ছি, যদি বুঝে থাকে তাহলে বলো তো যদি দুইটা প্লেটের একটাতে পজিটিভ চার্জ থাকে আর একটাতে নেগেটিভ চার্জ থাকে তখন কি হবে? এটা ধরো পজিটিভ চার্জ আর এটাতে নেগেটিভ চার্জ, বলো তো মাঝখানে ইন্টেন্সিটি কি হবে ই নেট। এইবার কি বিয়োগ করবো না যোগ করবো কে বলতে পারবা? কারণ ওরটার জন্য এদিকে এটার জন্য কি বলতো সেম দিকেই, তাহলে এটা E1 আর এটা কি বলতো E2, একই দিকে না? দেখো তো দুইটা একই দিকে হলে মাঝখানের যে যে কোনো বিন্দুতে E1 প্লাস কি করব E2, যদি দুইজনেরই সিগমা সেম হয়। মনে আছে ক্যাপাসিটরের ক্ষেত্রে এটাতে প্লাস কিউ চার্জ থাকলে এটাতে মাইনাস কিউ চার্জ থাকে, এরিয়া দুইটার সেম থাকে, তাহলে বলো তো চার্জ ডেন্সিটি কি সেম হবে না? এদিকে প্লাস কিউ বাই এদিকে কি হবে মাইনাস কিউ বাই, ভ্যালুগত দিক থেকে দুইটা চার্জের ডেন্সিটি কি বলতো সেম। তাহলে আমি কি এখানে লিখতে পারি তখন যেটা হবে সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস কি হয়ে যাবে সিগমা বাই 2 এপসাইলন, দুটো যোগ হচ্ছে, তাহলে এটা কত আসবে দিন শেষে সিগমা বাই এপসাইলন নট, যেটাকে লেখা যায় কিউ বাই এ এপসাইলন নট। এখন তোমাদের রিলেট করতে পারার কথা, দেখো তো আমরা যখন ক্যাপাসিটরের ফর্মুলা ডেরাইভ করছিলাম আমরা ওইখানে ই এর ভ্যালু এটা বসাইছিলাম কিনা একটু মনে করে দেখো। ক্যাপাসিটরে কি ছিল সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, ভি এর বদলে কি লিখছিলাম মনে আছে ই ইন্টু ডি লিখছিলাম। এর পরের লাইনে ই এর জায়গায় কি লিখে দিছিলাম বলতো কিউ বাই এ এপসাইলন নট, তাহলে উপরের কিউ নিচের কিউ কাটাকাটি যায় এটা কি ছিল এ এপসাইলন নট বাই, সো দিস ইজ ওয়্যার ইট গট ফিডেড। ঠিক আছে, যে আমরা বলছিলাম গাউসের সূত্র দিয়ে দেখবো এটা কিভাবে আসে, এটা আজকে আমরা দেখতে পারলাম। তাহলে এইখানে মাঝখানে যেমন বিয়োগ যোগ করছি দুই সাইডে আবার কি করতাম বলতো বিয়োগ করতাম, এগুলো করছি না আমরা যে দুইটা চার্জের মাঝখানে কি হবে প্রাবল্য, বামে কি হবে ডানে কি হবে, এখানেও একই রকম, জাস্ট ফর্মুলাটা ঠিক রাখতে হবে কিউ বাই সরি কি বলে সিগমা বাই 2 এপসাইলন নট। মাঝখানে তো দুটো একই দিকে, প্লাস চার্জও বলরেখা দিকে তৈরি করবে মাইনাস চার্জও বলরেখা দিকে তৈরি করবে ফ্লাক্স, তাহলে দুটো যোগ করতে হবে। এখন Q1 এর ফর্মুলা কি সিগমা বাই 2 এপসাইলন নট, এটাও সিগমা, এটা হচ্ছে জাস্ট পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, কিন্তু প্লাস মাইনাস সাইন ছাড়াই আমরা ই বের করি, তাহলে দুইটাতে একটাতে পজিটিভ চার্জ একটাতে নেগেটিভ চার্জ, কিন্তু ওই প্লাস মাইনাস সাইনটাকে তো আসলে কনসিডার করে ফেলছি যোগ করার মাধ্যমে, কারণ যোগটা হয়েছে তো একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ দেখা, যোগ হওয়ার পরে কি হয়েছে এটা কি 2 ইন্টু সিগমা বাই 2 এপসাইলন নট, 2 কাটাকাটি যায় সিগমা বাই এপসাইলন নট থাকবে, আর সিগমার ভ্যালু তো কিউ বাই এ, এবং সেটাই আমরা দেখো we have used this in capacitor, remembering capacitor. এই মরমি বুঝছো নি? জি স্যার। রিমেম্বারিং ক্যাপাসিটর, এখান থেকে দেখো আমরা ক্যাপাসিটর কানেক্ট করে ফেলছি। ঠিক আছে, আই থিংক আমরা আজকে অনেক কিছু করে ফেলেছি। ঠিক আছে, বিলিভ মি একটা ক্লাসে পুরা গাউসের লর অনেক কিছু দেখাচ্ছে। বলো বলো। স্যার আপনি কি যে বলেছিলেন কালকে যে স্যার ক্যাপাসিট্যান্সের রেডিয়াসটা কেন ডিফার করলে সমস্যা হয়, কারণ স্যার ইন্টেন্সিটি তো সেমই আসতেছে যত দূরেই থাকো, ওটা তো লাইক অ্যালং দ্য সেম লাইন অর সামথিং রিলেটেড ক্ষেত্রে রেডিয়াসের জন্য ডিফার করে আপনি বলেছিলেন ক্যাপাসিট্যান্স কেন সেটা বলেননি তো। না, রেডিয়াসের সাথে তো ক্যাপাসিটেন্স ভ্যারি করে তাই না? আমরা দেখছিলাম না যে সি এর ফর্মুলা কি ছিল, সি এর ফর্মুলা ছিল 4 পাই এপসাইলন নট আর, তাহলে আর বাড়লে তো ক্যাপাসিটেন্স বাড়ে। তোমার কোশ্চেনটা হচ্ছে কি স্যার কেন এটা আপনি বলছিলেন যে আমাদেরকে নিজেদের, এটা কি বলছিলাম কিছু আমি ভুলে গেছি। এটা তো বোঝাই যায় একটা স্ফেয়ার যত বড় হবে গোলক যত বড় হবে তত বেশি বেশি চার্জ ধরে রাখতে পারবে, তার ধারণ ক্ষমতা কি তত বেশি, তাহলে তার ক্যাপাসিটেন্স বেশি হওয়া উচিত রেডিয়াস বাড়লে পরে। কিন্তু কেন এটা আর, কেন আর কিউব না, এটা আমরা বলছিলাম যে আসলে সি এর ফর্মুলায় কিন্তু আমাদের আসলে কোনো ভলিউমের সাথে কোনো রিলেশন কিন্তু নাই যে মানে আর কিউব আসবে, আমাদের রিলেশন হচ্ছে কিউ এর সাথে আর পটেনশিয়াল বা বিভবের সাথে, সো চার্জ আর বিভবের সাথে রিলেশন। বিভবের ফর্মুলায় তো আমাদের তোমার হচ্ছে কি বলে আর কিউব নাই, বিভবের ফর্মুলায় কি ছিল আর ছিল 1/4 কিউ বাই আর ছিল, এই জন্য এখানে আর আসছিল।
কারণ হচ্ছে এটা আসলে ভলিউমের সাথে রিলেটেড না, চার্জ আর বিভব পটেনশিয়ালের সাথে রিলেটেড। আর যেহেতু এই পটেনশিয়ালে কি ছিল 1/4πε0 Q/R, এই আরটাই এখানে গেছে আসলে। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা এখানেই শেষ করি। থ্যাংক ইউ যারা কষ্ট করে এখানে ক্লাস করলা এন্ড যারা বাসা থেকে ক্লাস করা। যে